Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা, জানুয়ারি মাসের এক ধূসর বিকেল। পার্ক স্ট্রিটের কাঁচের দেওয়ালের ওপারে ট্রাফিক থেমে থেমে চলছে। রিকশার ঘণ্টি, ট্রামের ধাতব ঝনঝনানি, আর দূর থেকে ভেসে আসছে কোনো রেস্টুরেন্টের স্পিকারে বিটলসের স্ট্রবেরি ফিল্ডস ফরএভার। রাস্তার ধারে পুরনো বইয়ের দোকান, ফুটপাতে চাওয়ালাদের হাঁকডাক আর হলুদ ট্যাক্সির হর্ন, সব মিলেই কলকাতার এক চিরন্তন সুর। কিন্তু কেউ জানে না, এই শহরের হৃৎপিণ্ডে একটা ছোট্ট ক্যাফের কোণে আরেকটা গল্প শুরু হতে চলেছে। একটা নিরিবিলি ক্যাফে, মেমোরিয়া। তার এক কোণায় বসে আছেন ডিটেকটিভ সমক সেন। বয়স ৩৫ পেরিয়েছে, মুখে দাড়ির ছায়া আর চোখে চিন্তার রেখা। টেবিলের উপরে রাখা আছে নীল খাতাবন্দি একটা ডায়েরি, এক কাপ হালকা কফি আর এশিয়াটিক সোসাইটির একটা ফোল্ডার। তার পাশে একটা পুরনো সিগারেটের প্যাকেট, যার কোণটা কুঁচকে গেছে। সামনের চেয়ারটা তখনও ফাঁকা। আজ বিকেলে তিনি এখানে এসেছেন একজন নতুন ক্লায়েন্টের জন্য, কিন্তু তার সম্পর্কে বেশি কিছু জানা হয়নি। শুধু একটা ফোন কল, একটা কণ্ঠ যেটা শান্ত কিন্তু তীক্ষ্ণ। সবটা উনি দেখা করেই বলতে চান। ঠিক 4:12 দরজা ঠেলে ঢুকলেন লাল কোকড়ানো চুলের এক তরুণী। মাথায় কাঠের মালা, গলায় কাঁচের মোটা পুঁতির মালা, চোখে বড় সানগ্লাস। সানগ্লাসটা খুলে নিয়ে একটু কৌতূহলী চোখে বললেন, আপনি ডিটেকটিভ সমক সেন? সমক সিগারেটের প্যাকেটটা হালকা করে সরিয়ে নিয়ে পকেটে রাখলেন। বসুন, সময় মতোই এলেন। সব সময় গুরুত্বপূর্ণ নয়, কখনো কখনো বিষয়টাই বেশি জরুরি। ভদ্রমহিলা বসলেন, নিজের গায়ের কোটটা খুলে রাখলেন। নিচে পরনে একটা গাঢ় মেরুন কুর্তা, যার গলা অবধি বোতাম লাগানো। ব্যাগ থেকে একটা ফাইল বের করে টেবিলে রাখলেন। আসলে আমার স্বামী ডক্টর কিরণ লামা নিখোঁজ 7 দিন ধরে। আপনার নামটা বলবেন প্লিজ? মীরা লামা। বেশ, তো আপনি পুলিশে রিপোর্ট করেছেন? হ্যাঁ, কিন্তু ওরা বলছে উনি নিজেই নাকি পাহাড়ে চলে গেছেন গবেষণার কাজে। সিরিয়াসলি নেয়নি আর কি। সমক কফির কাপটা হাতে নিলেন, চুমুক দিলেন। চোখ দুটো মীরার মুখের উপর স্থির। ভদ্রমহিলার কণ্ঠে একটা অদ্ভুত শান্তি, যেন তিনি ঝড়ের আগের নিস্তব্ধ সমুদ্র। সমক বলল, বাহ, আচ্ছা, তাহলে তো উদ্বেগের কিছুই নেই। গবেষকরা মাঝে মাঝে অদৃশ্য হনই। আমি একজন জীবাণুবিজ্ঞানীকে চিনি, যিনি 7 মাস জঙ্গলে ছিলেন। সো এটা কি? কিন্তু উনি তো কোথায় গেছেন তাও কাউকে জানায়নি, আর একটা ফোন কল, ইমেল কিছুই নেই। এমনকি ওর পুরনো সহযোগী শান্তি থাপাও কোনো খবর জানেন না। সমক ফাইলটা খুলল। ভিতরে রয়েছে কিছু কাগজ, কয়েকটা ছবি আর একটা পুরনো ম্যাপ। ম্যাপটা দেখে মনে হচ্ছে সিকিমের কোনো অংশের। তার উপর হাতে লেখা কিছু নোট, যার মধ্যে একটা নাম বারবার উঠে আসছে, দেবতা রাই। আচ্ছা, উনি কোথায় গিয়েছিলেন? ঝাপা, পূর্ব সিকিমের এক পাহাড়ি গ্রাম। আপনি দেবতা রাইয়ের কথা শুনেছেন? লোকগাথা? লোকগাথা নাকি একটা সত্য, সেটা জানতেই উনি গিয়েছিলেন, কিন্তু তারপর আর ফিরলেন না। এক মুহূর্ত নীরবতা। বাইরে ট্রাফিকের আওয়াজটা যেন দূরে মিলিয়ে যাচ্ছে।
আপনি কি বিশ্বাস করেন যে ওটা সত্যি? আমি বিশ্বাস করি কখনো কখনো অতীত আমাদের ছায়া হয়ে দাঁড়ায়। আর ডক্টর লামা তিনি শুধু নৃতত্ত্ববিদ ছিলেন না, উনি বিশ্বাস করতে শুরু করেছিলেন। সমুখের চোখ মীরার মুখের উপর স্থির। কোনো শত্রু ছিল? অনেক, কারণ উনি অনেক কিছু জেনে ফেলেছিলেন। ওই দেবতার নামে পাহাড়ে কিছু চলছে, কিরকম যেন মূর্তি পাচারের গন্ধ। সমুখের ভ্রু দুটো হালকা কুঁচকে গেল। মূর্তি পাচার, এটা নতুন নয়। কলকাতার বন্দর থেকে শুরু করে পাহাড়ের গ্রাম, এই অন্ধকার ব্যবসা বছরের পর বছর ধরে চলে আসছে। আরেকবার কফিতে চুমুক দিল সমুখ। তারপর চেয়ার থেকে সামান্য ঝুঁকে এসে বলল, আপনি কি চান আমি শুধু খোঁজ করি নাকি সত্যটাও খুঁজি? কফির কাপটা নামিয়ে রাখল সমুখ। ওয়েল, সত্য খুঁজলেই আই থিঙ্ক ডক্টর লামাকেও পাওয়া যাবে, হয় জীবিত কিংবা মৃত। সমুখের চোখে একটা গভীর দৃষ্টি। এককালে পুলিশে ছিল, তারপর নিজেই বেরিয়ে এসেছে। এখন নিজেই নিজের পথের কারিগর। কিন্তু এই মহিলার চোখে এমন কিছু আছে যেটা সহজ ঠেকছে না। দেখুন, আপনি যদি মিথ্যে বলেন আমি কিন্তু ঠিক বুঝে ফেলবো। সো তাই তো আপনাকেই খুঁজেছি। বাকি সবাই শুধু অনুসন্ধান করে, আপনি না হয় বিচার করবেন। আচ্ছা, ঠিক আছে মিসেস লামা, আমরা পাহাড়ে যাব, আমি এবং আমার সহকারী অর্ঘ্য। তবে একটা কথা বলি, ওখানে কিন্তু কুয়াশা খুব ঘন। কুয়াশা থাকলেই তো আলো খোঁজা যায় সমকবাবু। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, কোটটা গায়ে জড়িয়ে নিলেন। দরজার কাঁচের প্যানেলে মীরার ছায়া এক মুহূর্তের জন্য যেন থমকে দাঁড়াল। তারপর বেরিয়ে গেলেন তিনি। সমুখ টেবিলের উপর রাখা ছবিটার দিকে তাকালো। ডক্টর কিরণ লামার মুখে একটা অদ্ভুত হাসি, যেন তিনি জানতেন যে কিছু একটা ঘটতে চলেছে। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লিখল, কেস নাম্বার 17, ডক্টর কিরণ লামা নিখোঁজ। দেবতা রায়, ঝাপা, মীরা লামা। সন্দেহ সত্য না মিথ্যে। হ্যাঁ, ঘড়িতে রাত্রি 9:45। হাওড়া স্টেশন, পূর্বাঞ্চল এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণীর কেবিন। হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমুখ সেন এবং তার সহকারী অর্ঘ্য। কুয়াশা তখনও হালকা হালকা ভেসে বেড়াচ্ছে ট্র্যাকের উপর, যেন কিছু লুকিয়ে রাখতে চাইছে। পাহাড়ের দিকে রওনা দিচ্ছে দুই অনুসন্ধানী মন, অজানা এক রহস্যের সন্ধানে। ঝাপা পাহাড়ের কোলে এক আধো ভৌতিক অলৌকিকতার খোঁজে। কেবিনের ভিতর ট্রেন ছাড়ার মুহূর্তে ওরা যে কম্পার্টমেন্টে উঠল, একেবারে ফাঁকা রয়েছে সেটি, তবে খুব ছোট। একটা গুমোট গরমে এতক্ষণ কামরাটা যেন ঝলসে যাচ্ছিল। গাড়ি ছাড়বার সঙ্গে সঙ্গেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে চলমান গাড়ির খোলা জানলাপথে একটা তৃপ্তির পরশ দিয়ে গেল যেন। স্টেশন ইয়ার্ডের আলোগুলো ক্রমে একটা দুটো করে গাড়ির ক্রমবর্ধমান গতির সঙ্গে পিছিয়ে পড়ছে। হারিয়ে যাচ্ছে আলোগুলো পশ্চাতের অন্ধকারে একটা দুটো করে। অর্ঘ্য জানলার ধারে বসে বাইরে তাকিয়ে বলল, দাদা, একটা কথা জিজ্ঞেস করি? বল অর্ঘ্য, ক্যাফেতে লুকিয়ে কি দেখলি? অনেকক্ষণ থেকেই তো উসকুস করছিস, বল। আচ্ছা, তোমার কি মনে হয় ওই মহিলা মীরা লামা সে একেবারে সত্যি বলেছে? সত্যি? দেখ, সেটা কিন্তু আপেক্ষিক ব্যাপার। মীরার চোখে জল ছিল, গলায় ব্যথা ছিল, কিন্তু সত্যিটা সেটা খুঁজতেই তো যাচ্ছি। কিন্তু উনি যেন একেবারে অদ্ভুত রকমের শান্ত, একটু বেশি শান্ত। স্বামী নিখোঁজ, তবুও সেই ভয়, সেই ছটফটানি যেন নেই। জানিস, মানুষের আবেগ কখনো কখনো মুখোশ হয়ে দাঁড়ায়। এই চোখের জলটা প্রেমেরও হতে পারে, আবার প্রতিশোধেরও হতে পারে। যাকে তুই কি দেখলি সেদিন সেটাই বল। তুমি যেমন বলেছিলে সেই মতোই তোমাদের ঠিক উল্টো কোণে বসেছিলাম। আমি লক্ষ্য করছিলাম, বুঝলে, ওনাকে। উনি যখন তোমার সাথে কথা বলছিলেন তখন বারবার হাতের আঙুলে একটা পুরনো রিং ঘোরাচ্ছিলেন, যেন কিছু ভাবছেন কিন্তু কিন্তু বলছেন না।
তাই? আর দাদা, আর মানে? ট্রেন তখন হাওড়া ছেড়ে ছুটছে। জানলার বাইরে কুয়াশাচ্ছন্ন মাঠ আর দূরে গাছের সারি ভেসে যাচ্ছে। কখনো কখনো দূরে কোনো গ্রামের মৃদু আলো চোখে পড়ে, আবার অন্ধকারে মিলিয়ে যায়। কেবিনের ভিতরে একটা অদ্ভুত নীরবতা, শুধু ট্রেনের ছন্দবদ্ধ শব্দ আর মাঝে মাঝে চায়ের গ্লাসের টুংটাং। সামনের যুবকটির সঙ্গে কেবলমাত্র একটি মাঝারি আকারের চামড়া সুটকেস আর হোলডলে বাঁধা একটা বেডিংটা সে এখনো খোলেনি। তার গায়ে হেলান দিয়ে সুটকেসের উপরে জুতো সমেত পা দুটো তুলে দিয়ে কামরার আলোয় গভীর মনোযোগের সঙ্গে কি একটা মোটা ইংরেজি বই পড়ছে। আচ্ছা, এই যে দেবতা রাই, তার ব্যাপারে তুমি আগে শুনেছ? না, কিন্তু কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে যখন কয়েক ঘন্টা ঘাঁটলাম, কিছু কিরাত পুরাণের রেফারেন্স পেলাম। কি ছিল তাতে? সমুখ ব্যাগ থেকে একটা পুরনো নোটবুক বের করে সেটা দেখিয়ে বলল, এ দেখ, দেবতা রাই নেপালি কিরাত জনগোষ্ঠীর এক সুরক্ষাকারী দেবতা। একে অগ্নি এবং ছায়ার প্রভুও বলা হতো। জনশ্রুতি বলে তিনি পাহাড় রক্ষা করেন, কিন্তু কেউ যদি পাহাড়ের গোপন জিনিস চুরি করে তিনি তখন তার প্রতিশোধ নেন। মানে লোকবিশ্বাস আর বাস্তব, এই দুইয়ের ফারাক নিয়ে খেলছে কেউ। আর সেই খেলার মঞ্চ হলো ঝাপা, ছোট্ট পাহাড়ি শহর যা পর্যটকের চোখে শান্ত, কিন্তু ইতিহাসের খোঁজে যেন একটা গা ছমছমে থিয়েটার। সেই গুম্ফা যেখানে ডক্টর কিরণ লামা গবেষণা করতেন, ওখানে সত্যি কি কিছুর অস্তিত্ব ছিল? পুরাণ নাকি কুসংস্কার? দেখ, মিথ যদি বারবার ফিরে আসে তাহলে সেটা কুসংস্কার নয়, সেটা ইতিহাসের ছায়া। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো দেবতারাই সত্যিই কাউকে মেরে ফেলতে পারেন? আমি বিশ্বাস করি মানুষই কখনো কখনো দেবতার মুখোশ পরে খুন করে। দ্যাটস ইট। ট্রেন তখন বর্ধমান পেরিয়ে ছুটছে। হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হয়েছে। জানলার কাঁচে ফোঁটাগুলো ছুটে যাচ্ছে, যেন কোনো গোপন বার্তা লিখে ফেলছে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। ছায়ায় সমুখের চোখ দুটো ভয়ানকভাবে উজ্জ্বল লাগে। ট্রেনটা এখন বেশ জোরেই চলছে। লোহার চাকার একঘেয়ে ঘটাং ঘটাং শব্দটা শ্রবণকে যেন পীড়িত করে তোলে। হঠাৎ করে বড় বড় কয়েকটা বৃষ্টির ফোঁটা তার চোখে মুখে এসে পড়তেই যেন চমক ভাঙল। ওপরের দুটো বার্ট আর নিচের দুটো বার্ট অধিকার করে ইতিমধ্যে কখন একসময় 4 জন যাত্রী নিদ্রার কোলে ঢলে পড়েছে। হঠাৎ ট্রেনটায় ঝাঁকুনি খেল, আলো টিমটিম করে ওঠে। কেবিনে অদ্ভুত নিস্তব্ধতা। দাদা, তুমি কি ফিল করলে কিছু? এক মুহূর্তের জন্য যেন কেউ পেছন থেকে কানে ফিসফিস করলো। অন্ধকারে ভয় নেই অর্ঘ, কিন্তু ভয় যখন আলোয় ঢুকে পড়ে তখন সেটা চিন্তার। এটা মাথায় রাখিস। বিদ্যুতের ঝলকানিতে অনেক দূরে তিস্তা উপত্যকা ও আবছা মেঘের মতো শৈলশ্রেণী ছবির মতো দেখা যেতে লাগলো পরপর। একসময় ট্রেনটা পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন সকাল 6টা 30 মিনিট। একটু আগেই দার্জিলিং মেল এসে পৌঁছেছে। একজন চেকার ওদের টিকিট দেখতে চাইলেন। অর্ঘ্য চট করে কয়েকটা পাউরুটি আর কলা কিনে আনলো। তুমি এই দেবতা রাইয়ের কথা আগে শুনেছ? না, তবে কিছু পড়েছি। কিরাত পুরাণের একটা লোকবিশ্বাস, বলা হয় দেবতার রাই নাকি পাহাড়ের রক্ষাকর্তা, সত্য অসত্য এই সব কিছুর বিচার করেন। ইনফ্যাক্ট তার নাকি মূর্তি দেখা গিয়েছিল গুহার মধ্যে। তবে তো যদি কেউ সত্য লুকায়, দেবতা রাই তার বিচার করবেন। বিচারই যদি করতো তাহলে আমরা যেতাম না রে অর্ঘ্য। সত্য সবসময় লুকিয়ে থাকে, তাকে খুঁজে বের করাটাই আমাদের কাজ। বোঝা গেল? ভোর হয়ে গেছে। আলো রেখায় স্পষ্ট দেখা যাচ্ছে দূরের দৃশ্যপট। ট্রেন তখন ফুলবাড়ি ক্রস করছে। পাহাড়ের রেখা দূরে দিগন্তে দৃশ্যমান। হঠাৎ ট্রেনের হুইসেলটা আবার বেজে উঠল। একপাশে জানলার ধারে একজন পাগলাটি চেহারার নেপালি ভুটিয়া গোছের মধ্যবয়সী লোক বসেছিল। ওরা তার বিপরীত দিকে জানলার ধার দখল করে। ওদের কথাবার্তায় ভদ্রলোক যেন একটু বিরক্ত, তবু একসময় জিজ্ঞেস করল, कहाँ जा रहे हो? दार्जिलिंग? अरे इसमें तो बहुत देर लगेगा। अरे बस में चला जाओ। নেই। একসময় আবার বিচিত্র শব্দ তুলে ছুটে চলল ট্রেন। অর্ঘ্য লোকটার গায়ে পড়েই খানিকটা জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন দাদা? क्या बोलता? বলছি, কোথায় যাচ্ছেন আপনি? दार्जिलिंग। দার্জিলিংয়ে আপনার বাড়ি? हाँ। আচ্ছা, আপনি কি নেপালি না দার্জিলিংয়ের লোক?
क्या मतलब? না না, মতলব কিছু নয়, এমনি জিজ্ঞেস করছি। আপনি কি নেপাল দেশের লোক? हाँ, मेरा नाम प्रेमा तामांग। প্রেমা তামাং? हाँ, प्रेमा तामांग। মহানদীর সেতু পার হয়ে ট্রেন শুকনা স্টেশনে এসে থামল। এখানে অরণ্যানীর কি শোভা! যতদূর চোখ যায় শুধু শাল, সেগুন আর নাম না জানা সুবৃহৎ গাছের সমারোহ। শুকনা থেকে ছেড়ে 5 মিল অতিক্রম করার পর একটা লুপের মুখে পড়ল ট্রেন। এই পথেই এইটাই প্রথম লুপ। লুপ হচ্ছে অনেকটা ফাঁসের মতো পর্বত গাত্র বিদীর্ণ করে প্রসারিত, যেখানে পর্বত বেষ্টন করে খুব অল্প আয়াসে ট্রেনকে উঁচুতে উঠবার পথ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পরে অর্ঘ্য বলল, ঝাঁপা জায়গাটা কেমন? জায়গাটা পাহাড় ঘেরা, সিকিম সীমান্তের কাছাকাছি। সেখানে একটা পুরনো গুম্ফা আছে। ডক্টর কিরণ লামা নাকি সেখানেই কাজ করতেন। গুম্ফা মানে মঠ? হ্যাঁ, তবে এটা বৌদ্ধ ধর্মের গুম্ফা নয়। লোক কথা বলছে এটা নাকি দেবতার রায়ের আশ্রয়। এখন জানি না এসব লোক কথা নাকি লোক ঠকানো কথা। প্রথম লুপ পার হওয়ার পর রংটন স্টেশনে এলো ট্রেনটা। এখানকার স্টেশনগুলো খুবই ছোট। জিগজ্যাকে পড়ে ট্রেনটা একবার এগোয়, একবার পিছোয়। এই সম্বন্ধে যে মজার ঘটনাটা আছে তা হল স্যার অ্যাশলি ইডেন আর মিস্টার ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ এই রেলপথ পেতেছিলেন। যখন অনেক পরিশ্রম আর অধ্যাবসায় নিয়ে এই লাইন পাতা হচ্ছিল, তখন পাহাড়ের বেশ কিছুটা ওঠার পর কাজ আটকে গেল। পাহাড়ের গা বেয়ে চক্কর কেটেও ওঠা যায় না এবং দুধার কেটে মাঝখান দিয়েও যাওয়া যায় না। আর এমন কোনো সমতল জায়গা নেই যেখানে লুপ তৈরি করে নিয়ে যাওয়া যায়। কাজেই বন্ধ হয়ে গেল কাজ। সাহেবদের মাথা খারাপ হয়ে গেল। বাড়ি এসেও সেই একই চিন্তা মাথার ভিতর ঘুরপাক খেতে লাগল। ডিনারের সময় হয়েছে। সাহেবকে চিন্তিত দেখে দুজন সাহেবেরই মেম সাহেব বললেন, কি এত ভাবছো বলো তো? সাহেব বললেন, কি আবার ভাববো বলো, সামনে যে একদম এগোতে পারছি না। তখন মেম সাহেব এসে বললেন, তাহলে পিছিয়ে এসো। এই সামান্য কথাতেই সাহেবের সমস্যার সমাধান হয়ে গেল। সাহেব আনন্দে লাফিয়ে উঠলেন। পরের দিন রাত থাকতেই সাহেব কর্মস্থলে গিয়ে শুরু করে দিলেন কাজ। রেলপথের ইতিহাসে একটা নতুন জিনিস তৈরি হলো, যার নাম রিভার্স, অর্থাৎ সাধারণ লোকে যাকে বলে জিমজ্যাগ। পাহাড়ে ওঠার মুখে ট্রেন এসে আর পথ না পেয়ে থেমে পড়ে এক জায়গায়। পয়েন্টম্যান নিশান হাতে দাঁড়িয়ে থাকে। লাইন বদলে আবার পিছনে হটে যাবার নির্দেশ দেয়। এরপর আবার বদলে দেয় পয়েন্ট। এই করতে করতে উপরে ওঠে ট্রেন এবং পরে স্বচ্ছন্দে চলতে থাকে। জিগজ্যাগ পেরিয়ে আবার চক্রে বলল ট্রেন। তারপর চুনভাটি স্টেশনে এসে থামল। ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ালো না, মিনিট 2 থেমেই ছেড়ে দিল। চুনভাটির পর তিনধারিয়ার বেশ কিছুক্ষণ থামল ট্রেন। এখানেও আরও 2টো একই রকম ছোট ছোট ট্রেন দাঁড়িয়ে আছে। আসলে একটাই ট্রেন, 3-4খানা বগি নিয়ে 3টে ইঞ্জিন। এগুলো 3 ধারায় এসে একত্রিত হয় আর 5-10 মিনিট অন্তর ছেড়ে দার্জিলিংয়ে পরপর গিয়ে পৌঁছয়। আচ্ছা, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওখানে কি দার্জিলিং? नहीं, वो पहाड़ भूटान का। তাই নাকি? ওরা দুজনে মুগ্ধ চোখে দূরের ভুটান রাজ্যের গিরিশ্রেণী এবং নিচে তিস্তা উপত্যকা আর রজতরেখা তিস্তাকে দেখতে লাগল। তিনধারিয়া থেকে ট্রেন ছেড়ে মন্থর গতিতে চলে ওরা 4র্থ লুপে এসে পড়ল। এই লুপটি বৃহত্তম লুপ। এখান থেকে ওরা শিটং পর্বতশৃঙ্গ দেখতে পেল। এরপর গয়াবাড়ি। জানিস তো, এখানেই সেই বিখ্যাত পাগলা ঝোড়া। পাগলা ঝোড়া? সেটা কি? পাগলা ঝোড়া একটা জলপ্রপাত। এখন এর কীরকম অবস্থা সেটা জানি না, তবে শুনেছি বর্ষায় নাকি এর উদ্দাম আর উচ্ছল গতি দেখবার মতো হয়। গম্ভীর নদীর জলস্রোত শিলাখণ্ড থেকে শিলাখণ্ডে পাগলের মতো নৃত্য করে। ট্রেন থামল মহানদীতে, তারপর কার্শিয়াংয়ে। পাগলাটি প্রেমা তামাং নেমে এলো এখানেই। যথাসময় ছাড়ল ট্রেন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে রোগা লম্বা ছুঁচলো দাড়ি মাথায় টুপি পরা এক ভদ্রলোককে একটা বড় অ্যাটাচি হাতে ট্রেনে উঠতে দেখা গেল। ভদ্রলোক উঠে ঠিক যেখানে প্রেমা তামাং বসেছিল সেখানেই বসলেন। ওই দেখ কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ। কার্শিয়াং ছাড়তেই ট্রেনের কামরায় বসে হিমালয়ের গিরিশ্রেণী আর কাঞ্চনজঙ্ঘার এমন তুষার শুভ্র রূপ ওরা যে দেখতে পাবে সেটা স্বপ্নেও ভাবেনি। দূরে নেপাল রাজ্যের পর্বতমালা। এখন চারিদিকেই মেঘ আর রোদের খেলা। দার্জিলিং তো মেঘমালার দেশ। ঘরের ভেতর মেঘ ঢুকে বৃষ্টি নামায়। সেই মেঘের শুরু কি এখান থেকেই?
দূরে নীল আকাশপথে তরঙ্গায়িত হিমালয় পর্বতশ্রেণী আর রজত মুকুটের মতো কাঞ্চনজঙ্ঘা, কাছেই ঘন শ্যামনীল গিরিমালা। কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ট্রেনটা যেন অতি কষ্টে হাঁপিয়ে হাঁপিয়ে উপরে উঠতে লাগল। ক্ষণে ক্ষণে মেঘ এসে চারিদিক আরও ঢেকে দিচ্ছে। সকাল 7:30। ঝাপা স্টেশন, পাহাড়ের কোলে ছোট্ট জনপদ। ট্রেনটা থামল। দুজনে নেমে পড়ল ওরা। বাইরের বাতাসটা বেশ ঠান্ডা, আকাশ যদিও মেঘলা হয়ে আছে। এখান থেকে গাড়িতে রওনা দিতে হবে ঝাপার দিকে। ভোরের মৃদু আলোয় প্ল্যাটফর্মটা ভিজে চকচক করছে। বাতাসে পাহাড়ি ঠান্ডা, আর দূরে দার্জিলিং সিকিমের পাহাড়ে রেখা মেঘের আড়ালে স্পষ্ট। স্টেশনের বাইরে একটা পুরনো জিপ অপেক্ষা করছে। চালকের পাশে একজন মাঝবয়সী ভদ্রলোক, পরনে স্থানীয় পোশাক। লোকটি মনে হলো স্টেশন মাস্টার। তিনি এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, সমকবাবু, আপনাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে শান্তিধাপা সাহেবের কাছ থেকে। ইতিমধ্যেই দেখা হলো। কোনো অসুবিধা হবে না স্যার, আপনারা হলেন কি আমাদের গেস্ট। হ্যাঁ, শান্তি সাহেব বলেই দিয়েছেন আপনার কথা। এই এই রমেশ রমেশ এই ঠিকঠাক নিয়ে যাবে। হ্যাঁ স্যার, রমেশ ঠিকঠাক পৌঁছে দেবে, কোনো অসুবিধা হবে না। বোঝা গেল এই এলাকায় শান্তি থাপার দাপট কতটা। স্টেশন মাস্টার পুরো পোষ্যের মতো বিনয় দেখাচ্ছিল। ভালো, এখন দেখা যাক যে রহস্য লুকিয়ে আছে পাহাড়ে, তা কি ঠান্ডা হাওয়ার মতো নিঃশব্দ, নাকি আগ্নেয়গিরির মতো অগ্নিসম। জিপে উঠে ওরা রওনা দিল। পথটা আঁকা বাঁকা, দুপাশে চা বাগান আর বাঁশঝাড়। দূরে কাঞ্চনজঙ্ঘার ছায়া মাঝে মাঝে মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে। বাতাসে ভেজা মাটির গন্ধ, আর কোথাও থেকে ভেসে আসছে পুজোর ধূপের সুবাস। ইস, এত কাছে এসেও দার্জিলিংটা ঘোরা হলো না। ওই যে পাহাড়টা দেখলি, ওর মাথায় ছিল দুর্জয়লিঙ্গ নামে শিব। গোর্খারা যখন দার্জিলিং আক্রমণ করে, তখন সেই শিবকে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখা হয়। এই শিবের নামেই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং। কিন্তু এখানকার লোকেরা বলে যে গত শতাব্দীতে এই পাহাড়ের ওপরে একটা গুম্ফা ছিল, আর সেই গুম্ফার লামা ছিলেন দর্জে। দর্জে লামার আরও একটি সমাধি আজও এখানে রয়েছে। এখন দর্জেদের প্রতিষ্ঠা করা সেই শিবলিঙ্গের নামানুসারেই এই দর্জেলিং, দুর্জয়লিঙ্গ বা সেই নামেরই অপভ্রংশ হিসেবে আজকের এই দার্জিলিং হয়েছে। আলাদাই তো। সেটা তো অবশ্যই। তবে ইতিহাস বলে তিব্বতী ভাষায় দর্জে কথাটার মানে হচ্ছে বজ্র, আর লিঙ্গ কথার মানে কিন্তু লিঙ্গ নয়, স্থান, অর্থাৎ কিনা বজ্রের দেশ। দার্জিলিং তো এমনি মেঘমালার দেশ, কাজেই মেঘমালার দেশ বজ্রের দেশ তো হতেই পারে, তাই না? তাই দর্জিলিং থেকেই দার্জিলিং। আলো পড়েছে পাহাড়ের গায়ে। দূরে কিছু নাম না জানা পাখি ডেকে উঠছে মাঝে মাঝে। গাড়ি চলছে আঁকা বাঁকা পথ ধরে। এখান থেকে গোটা শহরটা আর দূরের বহু দূরের পার্বত্য এলাকাগুলো দেখা যেতে লাগলো। এক জায়গায় ছোট্ট একটা মন্দির চোখে পড়ল। সেখানে নানা রঙের নিশান উঠছে বাঁশের ডগায়। পাহাড়িরা পুজো দিচ্ছে। এর একদিকে হনুমান আর কালীস্থান ভারী মনোরম। সত্যি, এই পাহাড়ের ওপরে এত যে ঘন বসতি, মানুষ এসবের সন্ধান পেল কি করে কে জানে। সেও এক ইতিহাস। 1768 খ্রিস্টাব্দে গোর্খা নামে একটি পার্বত্য জাতির অভ্যুত্থান হয়েছিল। পাঞ্জাব থেকে ভুটান পর্যন্ত হিমালয়ের তরাই অঞ্চলে এদের রাজত্ব ছিল। আর এই রাজ্যই হলো নেপাল। এরা করতো কি, নিজেদের রাজ্য ছেড়ে যখন তখন ব্রিটিশ রাজ্যে ঢুকে বেধড়ক মারপিট আর লুটপাট করত। তাই 1814 খ্রিস্টাব্দে হেস্টিংস সাহেব গোর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইংরেজরা কিন্তু এই যুদ্ধে প্রথমে সুবিধা করতে পারেনি, তবে বছর 2 বাদে অবশ্য গোর্খারা সন্ধি করতে বাধ্য হয়। এবার সন্ধির শর্ত অনুসারে একদিকে কুমায়ুন ও গাড়োয়াল, আর অন্যদিকে নেপালের তরাই অঞ্চল আর সিকিমের ওপর থেকে ওদের অধিকারটা ছেড়ে দিতে হয়। কিন্তু তাতেও বিরোধের নিষ্পত্তি একেবারে হলো না। সিকিম এবং নেপাল সীমান্তে গোলমাল লেগেই থাকতো। তাই দেখে ক্যাপ্টেন লয়েড এলেন বিবাদ মেটাতে, আর তখন এই অঞ্চলটি তার খুব ভালো লেগে গেল। এবার তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অনুমতি চাইলেন। এরপর সিকিমের মহারাজের কাছ থেকে তিনি জেলাটি চেয়ে নিলেন। তারপর 1835 সালের 1 ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভারতের অন্তর্ভুক্ত হলো। এ হলো ইতিহাস। এরপর ক্যাপ্টেন লয়েড এবং ডক্টর চ্যাপম্যান এসেছিলেন দার্জিলিংয়ের অধিকার নিতে। আর এরও 4 বছর পরে ডক্টর ক্যাম্পেল এসেছিলেন সুপারিনটেন্ডেন্ট হয়ে। তিনি একটানা 22 বছর এখানে কাটান।
মূলত তারই অক্লান্ত পরিশ্রমে এই শহরটি ধীরে ধীরে গড়ে ওঠে। জিপ ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো। চুপচাপ বসে আছে দুজনে। দূরে মেঘে ঢাকা পাহাড় দাঁড়িয়ে। হঠাৎ চালক বলল, বাবু, গুম্ফার কাছে গেলে সাবধান থাকবেন। ওখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। লোকে বলে যে দেবতারাই নাকি এখানে পাহাড়ে ঘুরে বেড়ান। শব্দ কি ধরনের? যেন কেউ ফিস ফিস করে বাবু, আর কখনো কখনো পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কেউ থাকে না। শব্দের পেছনে মানুষ থাকে ভাই, আর মানুষের পেছনে গল্প। আমরা সেই গল্পটাই খুঁজতে যাচ্ছি। বিকেল তখন 3টে। মেঘটা এবার অল্প অল্প করে কেটে যাচ্ছে। মাঝে মাঝে রোদও উঠছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে, ঠিক যেন লুকোচুরি খেলা। গাড়িটা পৌঁছল ওদের ঝাপার প্রবেশ পথে। সামনে একটা পাহাড়ি গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট কাঠের ঘর। দূরে এক প্রাচীন গুম্ফার ধ্বংসাবশেষ। পাহাড়ি রাস্তার সর্পিল মোড় পেরিয়ে যখন জিপটা থামল, তখন চারপাশে শুধু কুয়াশা। পিছনে রেল স্টেশন বহু দূরে। সামনে শুধু ধূসর ছায়ার মধ্যে এক গুম্ফার অবয়ব। সমুখ জিপ থেকে নামতে নামতে বলল, এটাই তাহলে সেই আশ্রম? কেমন অদ্ভুত! এই পরিবেশটা যেন চুপ করে তাকিয়ে আছে আমাদের দিকে। তিব্বতের সীমান্তবর্তী পূর্ব সিকিম, জনমানব বিচ্ছিন্ন এক পাহাড়ি গ্রাম। এই পাহাড়ি অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে কুয়াশার চাদর, শীতে নীলচে হয়ে থাকা বনজ গন্ধ, আর বাতাসে মিশে থাকা বৌদ্ধ প্রার্থনার ধ্বনি, যেন প্রাচীন কোনো মন্ত্র জাগ্রত ভূমি। এখানেই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই আশ্রম, এক নির্জন গুম্ফা। স্থানীয়রা বলে এটা থাপচি গুম্ফা। তিব্বতী নাম থাপচি, অর্থাৎ স্থির বোধ। এমন এক মানসিক অবস্থা যেখানে চিত্ত স্থির, যেমন এক দৃষ্টিতে মহামায়া জগৎকে উপলব্ধি করে তন্ত্র সাধক। এই গুম্ফার স্থাপত্য 17 শতকের। কথিত আছে একবার তিব্বতের এক তান্ত্রিক সন্ন্যাসী লোপন সোনাম রিনপোচে স্বপ্নাদেশ পেয়ে এই স্থানটিকে নির্বাচিত করেছিলেন ধ্যান আর প্রার্থনার কেন্দ্রস্থল হিসাবে। তিনি এখানে চুল্লির নিচে লুকিয়ে রাখেন এক প্রাচীন তংসা, পবিত্র ম্যান্ডেলা, যার মধ্যেই আছে দেবতা রাইয়ের গোপন চিহ্ন। সেই সময় থেকেই গুম্ফাটি রয়ে গেছে মানুষের দৃষ্টির আড়ালে। স্থানীয় লেপচা আর ভুটিয়া জাতিগোষ্ঠীর মানুষেরা এখানেই তাদের পূর্ণিমার আরাধনা করেন। লোসাং উৎসবের সময়ে তারা গুম্ফার দেবালয়ে তেশিং ছেনপো, অর্থাৎ অগ্নি আর ছায়ার উৎসব পালন করেন। পাহাড়ের গায়ে বসে থাকা সেই গুম্ফাটি জংধরা সিঁড়ি, বৃষ্টির জলে ভেজা পাথরের দেওয়াল আর ত্রিপিসির মতো ঝুলে থাকা প্রার্থনার পতাকা। গুম্ফার অন্ধরে প্রবেশ করার মুহূর্তেই ঘ্রাণপট পরিবর্তিত হয়ে গেল। চন্দনের ধূপ, পুরনো কাঠ, ইয়াক দুধের মাখনের গন্ধে গুম্ফা যেন এক জীবন্ত স্মৃতিফলক হয়ে উঠল। মৃদু গুঞ্জনের মতো ভেসে আসছিল প্রার্থনা। ভিতরে চলছিল দ্বীপ্রহরিক আরতি। সারি সারি বালক ভিক্ষু, যাদের গলায় গেরুয়া রঙের বস্ত্র, সামনে খোলা পুঁথি আর হাতে ড্র্যানিয়েন অর্থাৎ তিব্বতী গিটার। এক বৃদ্ধ লামা ধ্যানমগ্ন হয়ে গেয়ে চলেছেন এক প্রাচীন গান, যার অর্থ আমাদের হৃদয়ের সৌভাগ্য হোক পরম পবিত্র গুরুর আশীর্বাদে। চারিদিকে গুম্ফার দেওয়ালে রঙিন থাঙ্গা চিত্রে বোধিসত্ত্বরা অঙ্গভঙ্গিমায় নৃত্যরত। এক কোণে মহাকাল, কালো মুখ, উন্মত্ত দৃষ্টি, তার পায়ের নিচে বিষে আছে এক অসুরকে। হঠাৎই যেন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একজন। নমস্কার, আমি শান্তি থাপা। আপনারা কি কলকাতা থেকে এসেছেন? ভদ্রলোক ধুতি আর কোট পরা, মাথায় নেপালি টুপি। সমক বলল, হ্যাঁ, আমি সমক সেন। এই আমার সহকারী অর্ঘ্য। আমরা ডক্টর লামার নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করতে এসেছি। মানে ওর স্ত্রী মীরা দেবীই আমাদের দায়িত্বটা দিয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। মিসেস লামা আমায় জানিয়েছেন ছবি। আচ্ছা, আপনি কি এখানেই? আগে আমি এক সময় ডক্টর লামার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এখন গাইড হিসেবে কাজ করি। গুম্ফা ও আশেপাশের ইতিহাস অনুসন্ধিৎসু বলতে পারেন। ভদ্রলোকের চোখে কিছু একটার স্মৃতি যেন খেলে গেল, যেন পুরনো কোনো শোক। এদিকে প্রার্থনার ছন্দ শোনা যাচ্ছিল, যেন ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে। সমকদের নিয়ে যাওয়া হলো হোমস্টেতে। সেখানে একটা দোতলা কাঠের ঘর। বারান্দা থেকে দেখা যায় ধোঁয়াটে উপত্যকা।
এখান থেকে প্রার্থনার আওয়াজ আর অতটা শোনা যাচ্ছিল না। কাঠের মেঝেতে ঝুঁকে থাকা থাঙ্কা চিত্র, পদ্মসম্ভব, অমিতাভ আর চতুর্মুখী চেন ব্রেজিগের রঙিন মূর্তি। সমুখ চারপাশে তাকালো। ডক্টর লামা এখানে কি নিয়ে কাজ করতেন? দেবদার রায়ের মূর্তি নিয়ে। উনি বিশ্বাস করতেন এ পাহাড়ে একটা গুহা আছে যেখানে মূর্তিটি লুকানো, কিন্তু সেই গুহার কথা কেউ বলতে চায় না। স্থানীয়রা বলে যে সেখানে যায় সে ফিরে আসে না। ফিরে আসে না মানে মারা যায়? মারা যায় বা হারিয়ে যায়। দেবতা রায় বিচার করেন। আপনি কি বিশ্বাস করেন যে দেবতা রায় সত্যিই কাউকে মেরে ফেলতে পারেন? আমি বিশ্বাস করি মানুষ নিজের ভুলের জন্য মরে, কিন্তু এই পাহাড়ে কিছু আছে যা সবটা আমরা বুঝতে পারি না। সময় তখন বিকেল 4টে। হোমস্টে। গুম্ফার বিশাল কাঁসার ঘণ্টাটা বেজে উঠল। গুম্ফার দ্বার পথে দাঁড়িয়ে থাকা দুই লাল পোশাকধারী তরুণ সন্ন্যাসী হাতজোড় করে নমস্কার জানালো। শান্তি থাপা তাদের নিয়ে গেল একটা দোতলা কাঠের হোমস্টেতে। বারান্দা থেকে ধোঁয়াটে উপত্যকা দৃশ্য, দূরে পাহাড়ের ছায়া। হোমস্টের ভিতরে একটা ছোট হলঘর, যেখানে কাঠের চেয়ার আর টেবিলে কয়েকজন বসে। শান্তি থাপা তাদের পরিচয় করিয়ে দিলেন। আচ্ছা, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি মিস্টার বিনয় সরকার, কলকাতা থেকে আসা একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। সমুখ তাকিয়ে দেখল লোকটার পরনে হাত কাটা জ্যাকেট, কাঁধে ক্যামেরা, চশমার আড়ালে কৌতূহলী চোখ। ইনি তেবা লেপচা, স্থানীয় তরুণী, হোমস্টের কর্মী। আর ইনি মিস্টার মাধব বসু, কলকাতার একজন ট্যুরিস্ট। বিনয় সরকার উৎসুক কণ্ঠে বলে উঠলেন, এই আপনারা ডিটেকটিভ? যা গেসে খুব ভালো কাজ করলেন জানেন। ডক্টর লামা খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন। আমি তার ওই দেবতা রাইয়ের গবেষণা নিয়ে একটা ডকুমেন্টারি করতে এসেছিলাম। তারপরে শুনলাম জানেন উনি নাকি নিখোঁজ। কি যে হয়ে গেল। এমন জায়গায় এসেছেন যেখানে গল্পে গল্পে রাত কেটে যাবে, আর কুয়াশা তো আপনাদের মন ভোলাবে ঠিকই। তেবা কোনো কথা বলল না, শুধু মাথা ঝাঁকালো। রাত 8টা নাগাদ সবাই গুম্ফার কেন্দ্রীয় স্তূপার সামনে জড়ো হল। বৌদ্ধ ভিক্ষুগণ একত্রিত হয়েছেন পূর্ণিমার চেনমু প্রার্থনার জন্য। বেদির উপরে রাখা অক্ষয় প্রদীপের সামনে বসে আছেন 10 জন সন্ন্যাসী। প্রার্থনা চলতে থাকে। সঙ্গে যোগ দেয় ধূপের ধোয়া, ঘণ্টার ধ্বনি আর উলম্ব ধ্বনির মৃদু কম্পন। অর্ঘ্য একজনকে ডেকে জিজ্ঞাসা করে, ভাই, এটা কি বিকেলবেলার প্রেয়ার হচ্ছে? ছেলেটা খানিকটা ফিসফিসিয়ে উত্তর দেয়, না হুজুর, এটা জাংসুবে মরলাম, আমাদের মুক্তির প্রার্থনা, মরণ ও জন্মের অন্তর্বর্তী স্তরের জন্য। এটা ওই সূর্য ডোবার আগে আর ভোরে হয়। রাত 9টা। হোমস্টের বারান্দা। রাত ক্রমশ বাড়ছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টের বারান্দায় সমুখ আর অর্ঘ্য বসে, হাতে গরম চা। বাইরে কুয়াশা যেন আরও ঘন হয়েছে। গুম্ফার ছায়া অস্পষ্ট। অর্ঘ্য চায়ে চুমুক দিয়ে বলে উঠল, কেমন কাণ্ডজ্ঞান দেখো তো। মীরা দেবী কেমন মহিলা, আমরা হাজির অথচ উনিই বেপাত্তা। কেন? তাকে নিয়ে কি কাজ তোর? আরে ক্লায়েন্ট বলে কথা। আমি তো শান্তি থাপাকে জিজ্ঞাসা করলাম, বললেন জানেন না। কাল আসবেন। কেন, ফোন করেছিলেন নাকি? ইনটিউশন। আর দাদা, এই লোকগুলোর কথায় কিছু একটা বেমানান লাগছে। শান্তি থাপার চোখে কিছু যেন লুকানো আছে। আর তেবা, ও তো একদম চুপ। মানুষের চেহারা দেখে বিচার করিস না অর্ঘ্য, কিন্তু হ্যাঁ, কেউ যেন কিছু চেপে যাচ্ছে। শান্তি থাপা ডক্টর লামার সঙ্গে কাজ করতেন, কিন্তু ওর কথায় এত দ্বিধা কেন? বিনয় সরকার খুব বেশি কথা বলছে, যেন কিছু ঢাকতে চায়। আর তেবা, ও চুপ থেকেই যেন সবচেয়ে জোরে কথা বলছে। এই গুম্ফা টুম্ফা দেখেই কি কাটবে নাকি কে জানে। দেখ, এটা এমন একটা গুম্ফা যেখানে 3 বৌদ্ধ ধারার দ্রুকপা, গেলুগ আর নিংমা সবাইকেই পাবি। ভূমিকম্পে ধ্বংস হলেও 1700 শতকে পুনর্নির্মাণ করে 3টি গোত্রের একত্র সাধনা স্থান বানানো হয়। গেলুগদের শিক্ষার সঙ্গে নিংমাদের তন্ত্র সাধনা আর দ্রুকপাদের দেহ সাধনার সমন্বয়ে তৈরি হয় একটা ত্রিযোগ কেন্দ্র। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার উত্তর পশ্চিম ঢাল। স্থানীয় ভাষায় একে বলে লাসাং গোনগা, মানে পঞ্চতপার যোগের স্থান। বৌদ্ধদের ভূতফুতগুলো খুব ডেঞ্জারাস হয় শুনেছি। গুহা ফুহা নেই এই রেহাই। নেই কি রে,
এই গুম্ফার নিচেই তো একটা প্রাচীন গুহা আছে, যেখানে তিব্বতী বোধিসত্ত্ব পদ্মসম্ভব ধ্যান করেছিলেন। স্থানীয়রা বলেন সেই গুহায় নাকি মাঝে মাঝে দীপ্ত আলো দেখা যায়। স্থানীয়রা এটাও বলেন যে সেটি ছোঁয়াং, অর্থাৎ আত্মা বা দেবতার উপস্থিতি। লোসাং উৎসবের ঠিক আগের রাতে কেউ না কেউ সেই গুহায় যায়, তারপর কিছু আওয়াজ হয়, আর তারপর চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। তখনই বাইরে থেকে হঠাৎ একটা মৃদু শব্দ, কেউ যেন পাতা মারিয়ে হেঁটে আসছে। দুজনেই ছুটে গেল জানলার কাছে। একটা ছায়ামূর্তি গুম্ফার দিকে হেঁটে যাচ্ছে, মাথায় একটা বড় টুপি, হাতে লাঠি। অর্ঘ্য বলল, দাদা, ওটা কে? বিনয়বাবুর ডকুমেন্টারি টিমের কেউ? না, কেউ লুকিয়ে কিছু করছে। চল তো দেখি। দুজনেই টর্চ হাতে নিয়ে বাইরে বেরোলো। বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছে। কুয়াশা এত ঘন যে 10 হাত দূরের কিছুই দেখা যায় না। গুম্ফার কাছে পৌঁছে তারা থামল। ছায়ামূর্তিটা হঠাৎ মিলিয়ে গেছে। শোভক টর্চের আলো ফেলল মাটিতে। একটা গাছের পাতার উপর রক্তের মতো একটা লাল দাগ। অর্ঘ্য চমকে উঠে বলল, দাদা, রক্ত! রক্ত না, এটা পানের রস। কেউ এখানে ছিল। আর এই পাথরের ওপরটা দেখ, একটা সিগারেটের টুকরো। সমক সিগারেটটা তুলে নিল। বিদেশি ব্র্যান্ড, যেটা এই পাহাড়ে সাধারণত পাওয়া যায় না। কেউ এখানে কিছু একটা লুকোচ্ছে, বাট কি সেটা? ভোরের আলো তখন পূর্ব হিমালয়ের কাঁপতে থাকা শৃঙ্গের কোল ছুঁয়ে যাচ্ছে। তখন দূরে কোথাও ঘণ্টার ধ্বনি কানে আসে। ঢেউয়ের মতো করে তার শব্দ পাহাড় বেয়ে নেমে আসছে নিচের উপত্যকায়। সকাল 7টা। আড়মোড়া ভেঙে অর্ঘ্য উঠে দেখল সমক আগেই উঠে রেডি। সকালের মৃদু আলোয় গুম্ফাটা আরও রহস্যময় লাগছে। জংধরা সিঁড়ি, পাথরের দেওয়ালে খোদাই করা প্রাচীন চিহ্ন, আরেকটা পুরনো চেম্বার যেখানে ডক্টর লামা তার গবেষণা করতেন। চেম্বারের দেওয়ালে হ্যান্ড ড্রয়িং কিছু পুরনো শিলালিপি, আর একটা টেবিলে ছড়ানো কাগজপত্র। সমক একটা কাগজ তুলে নিল, একটা মানচিত্র যেখানে গুহার অবস্থান চিহ্নিত। শান্তি থাপা পাশেই দাঁড়িয়েছিলেন, বললেন, এটা ডক্টর লামার আঁকা। তিনি গুহার খোঁজ করছিলেন। বলতেন এখানে দেবতা রায়ের মূর্তি লুকোনো। আচ্ছা, এই গুহাটা কোথায়? এটা অভিশাপের গুহা। স্থানীয়রা এটাকে ভয় পায়, বলে যে ঢোকে সে ফিরে আসে না। আপনি কি এই গুহায় ঢুকেছেন কখনো? একবার মাত্র, ওই ডক্টর লামার সঙ্গে। কিন্তু আমরা কিছু পাইনি, শুধু শুধু একটা শব্দ শুনেছিলাম। কি শব্দ? যেন কেউ ফিস ফিস করছে, আর পায়ের শব্দ, কিন্তু কেউ ছিল না। দুপুর 12টা নাগাদ হোমস্টের হলঘরে সবাই বসে আছে। বিনয় সরকার তার ক্যামেরা নিয়ে কিছু ফুটেজ দেখাচ্ছে। ঝাপার পাহাড়, গুম্ফা আর কিছু স্থানীয় লোকের সাক্ষাৎকার। মাধব বসু খানিকটা কৌতুক করে চলেছেন, কিন্তু তেবা চুপচাপ। সমক লক্ষ্য করল তেবা বারবার বাইরের দিকে তাকাচ্ছে, যেন কিছু খুঁজছে। বিনয় সরকার বললেন, ডক্টর লামার গবেষণা কিন্তু অসাধারণ। উনি বলতেন দেবতা রায়ের মূর্তি একটা প্রাচীন শক্তির প্রতীক, কিন্তু হঠাৎ যে নিখোঁজ হলেন কেন কে জানে। হয়তো দেবতা রাই তাকে নিয়ে গেছেন। তেবা হঠাৎ বলে উঠল, মজা নয়, এই পাহাড়ে কিছু একটা আছে, আমি দেখেছি। কি দেখেছো? আমি কিছু বলতে পারবো না। সমকের মনে হলো তেবা কিছু জানে, কিন্তু সে বলছে না। দিনের শেষে বারান্দায় বসে চা খাচ্ছে অর্ঘ্য আর শোভক। গুম্ফার সন্ধ্যার প্রার্থনা আরম্ভ হয় সূর্য ডোবার সাথে সাথে। এবার প্রার্থনা ভিন্নধর্মী। মাটির ল্যাম্প জ্বালানো হয়, ধূপ জ্বলে এক ছায়াময় ধোঁয়ার রেখা তোলে বাতাসে। গুম্ফার চতুর্দিকে ঘুরে ঘুরে প্রার্থনা করেন সন্ন্যাসীরা। তেবা মেয়েটা আজ সারা দিন কোথাও গেল না, কিন্তু ফোনে কথা বলছিল কারোর সঙ্গে, একটা একদম ফিসফিস করে। আর রাতের সেই ছায়ামূর্তি, সেটাও কোনো সাধারণ মানুষ নয়। কেউ যেন পাহাড়ে কিছু লুকোতে মরিয়া। আচ্ছা, তোমার কি মনে হয় ডক্টর লামা এখনো জীবিত? জীবিত না মৃত সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। সত্যিটা কি সেটা এখন খুঁজতে হবে। এই গুম্ফা, এই ছায়া, এই পাহাড়, এই সব কিছুই যেন একটা মঞ্চ, আর আমরা যেন সেই নাটকের একটা চরিত্র।
রাত 11টা। রাতটা বেশ গভীর হয়েছে। বৃষ্টি থেমেছে তখন, কুয়াশা আরও ঘন। সমক আর অর্ঘ্য বারান্দায় বসে। হঠাৎ আবার সেই পায়ের শব্দ। সমক টর্চটা জ্বালালো। গুম্ফার দিকে একটা ছায়া এবার আরও স্পষ্ট। একটা লম্বা লাঠি হাতে, মাথায় টুপি, আর পায়ে একটা অদ্ভুত চলার ভঙ্গি। দাদা, এবার ওকে ধরবো? চল পিছনে। দুজনে ছায়াটার পিছু নিল। কুয়াশার মধ্যে ছায়াটা দ্রুত এগোচ্ছে গুম্ফার পিছনের একটা সরু পথে। সমক আর অর্ঘ্য দৌড়ে গেল, কিন্তু পথটা হঠাৎ খাদের কাছে শেষ। ছায়াটা আবার অদৃশ্য হয়ে গেল। সমক টর্চের আলো ফেলল। মাটিতে আরেকটা পানের দাগ, আরেকটা ছোট পাথরের উপর একটা কাপড়ের টুকরো। এটা কি দাদা? এই লোকটা কোথায় গেল? এটা একটা নেপালি শালের টুকরো, আর এই পানের দাগ। কোনো সাধারণ লোক এটা নয়। গুম্ফার প্রাঙ্গণে সকালের প্রার্থনার আওয়াজ ভেসে আসছে। ভিক্ষুকের গম্ভীর কণ্ঠে তিব্বতী মন্ত্র উচ্চারিত হচ্ছে বারবার। বাতাসে ধূপের গন্ধ আর প্রার্থনার ঘণ্টার মৃদু ঝংকার মিশে একটা আধ্যাত্মিক আবহ তৈরি করেছে। গুম্ফার প্রধান মন্দিরে ভিক্ষুরা লাল হলুদ পোশাকে মেঝেতে বসে, হাতে প্রার্থনার চক্র ঘুরছে। দূরে একজন বৃদ্ধ ভিক্ষু তিব্বতী গান গাইছেন। সকালবেলায় হোমস্টের বারান্দায় বসে চা খাচ্ছিল সমক। অর্ঘ্য ঠিক পাশেই, মাথায় টুপি চাপিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। সমক চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এই জায়গাটা চুপচাপ হলেও কোথাও যেন একটা চাপা কোলাহল বাজে অর্ঘ্য। বুঝতে পারছিস? কিছুটা। পাহাড়ের শান্তি আর আমাদের এই শান্তি থাপা, দুয়ের চেহারাতেই একটা দৃষ্টির খেলা আছে। উনি কিছু লুকোচ্ছেন, আবার বিনয়বাবুর কথাবার্তায়ও সব যেন অতি সাধারণ নয়। তবে কি জানিস অর্ঘ্য, সবচেয়ে বেশি অস্বাভাবিক লাগছে মীরাকে। সে যেন একবারও হতাশ হয়নি, ভেঙেও পড়েনি, অথচ ওনার স্বামী নিখোঁজ। আমি তো বলেইছিলাম, প্রথম দিন থেকেই আচরণে কেমন যেন পরিমিত আবেগ। তবে কাল রাতের ওই ছায়ামূর্তির ঘটনার পর থেকে লোকজন ভয় পেয়েছে। আজ সকালে তেবা বলছিল এটা অভিশপ্ত গুম্ফা। চল আজ একটু চারপাশটা ঘুরে দেখি। গুম্ফার পাশের ওই পুরনো শেডটা মনে হচ্ছে কেউ ওটা এখনো ব্যবহার করছে। গুম্ফার পিছনের পথে পৌঁছানো সহজ নয়। সরু পাহাড়ি ধাপ, মাঝে মাঝে পাথরের ফাঁক। হাঁটতে হাঁটতে সমক আর অর্ঘ্য পৌঁছল এক আধা পচা কাঠের শেডের কাছে। অর্ঘ্য হঠাৎ থেমে যায়, মাটির দিকে ইশারা করে বলে ওঠে, ওই দেখো, ওখানে ধুলোতে জুতোর ছাপ। কেউ এখানে এসেছিল, বেশি দিন হয়নি। এই ছাপগুলো নতুন। এই ছাপগুলো একই জুতোর, কিন্তু দুটো আলাদা সাইজের। তার মানে দুজন এসেছিল। আর শেডের তালাটা, এই দেখ, মরচে ধরলেও এটায় আঁচড়ের একটা দাগ আছে। ভেতর থেকে কেউ এটা খুলেছে, বুঝলি? দরজাটা হালকা ঠেলায় খুলে গেল একটা কর্কশ শব্দে। ভেতরে অন্ধকার, শুধু জালনার ফাঁক দিয়ে একটু আলো ঢুকছে। ঘরের এক কোণে রয়েছে ধুলোয় মাখা একটা টেবিল, তার উপর ছড়ানো পুরনো স্কেচ, মানচিত্র আর মাটির টুকরো। সম্ভবত কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভাঙা অংশ। মাটিতেও কিছু কাগজ ছড়ানো, কেউ যেন তাড়াহুড়োয় ফেলে গেছে। অর্ঘ্য একটা কাগজ তুলে নিয়ে দেখে উত্তেজিত গলায় বলল, দেখো, এটা কার্বন ডেটিং রিপোর্ট। আর এই নোটগুলো ডক্টর কিরণ লামার হাতের লেখা। এখানে লিখেছে, দেবতা রাইয়ের প্রতিমা মানুষের নয়, এক অনন্ত প্রতীক। আর এই স্কেচটা দেখো, কি অদ্ভুত মূর্তি। সমক খামটা হাতে নিল। তার মধ্যে একটা পুরনো কাগজ, একটা মূর্তির স্কেচ আঁকা। মূর্তিটার আকৃতি অদ্ভুত, মানুষের মুখের মতো, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়। তার হাতে একটা অজানা প্রতীক খোদাই করা। নোটের পাশে আরো কিছু লেখা, গুহার মুখে অগ্নি জলে, সত্য লুকায় ছায়ায়। এটা কোনো সাধারণ ধর্মীয় প্রতিমা নয়। এর পেছনে কিছু তো বড় সড়ো আছেই। হয়তো কোনো পাচার চক্র, নয়তো বা আরও গভীর কিছু। দেবতা রাই, এটা কি সত্যিই পুরাণের গল্প নাকি কোনো সাংকেতিক নাম? পাচার মানে? হঠাৎ বাইরে থেকে কারো যেন হেঁটে যাওয়ার শব্দ শোনা গেল। ওরা দুজনেই চুপ করে যায়। সমক ইশারা করে। অর্ঘ্য জালনার পাশ দিয়ে উঁকি দিয়ে দেখে শান্তি থাপা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। চল
আজ রাতে শান্তি থাপার সঙ্গে একটু কথা বলার দরকার আছে। কিন্তু তার আগে এই নোটগুলো সঙ্গে নিয়ে যাই, এগুলো আমাদের পরবর্তী ক্লু। ওরা বেরিয়ে আসে, কাগজগুলো সাবধানে ব্যাগে ভরে, পাহাড়ি পথে ফিরতি হাঁটা শুরু করে। কিন্তু দুজনেরই মনের মধ্যে একটা অস্বস্তি। হোমস্টেতে ফিরতেই সমকার অর্ঘ্য দেখে মীরা বারান্দায় দাঁড়িয়ে। তার পরনে আজকে একটা গাঢ় নীল শাল, চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সমককে দেখে হালকা হাসেন উনি, নরম গলায় বলেন, সমকবাবু, আমি আমি ক্ষমা চাইছি, আপনাদের স্টেশন থেকে নিয়ে আসতে পারিনি। আর কাল রাতেও অন্তত দেখা করাটা উচিত ছিল আমার। আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু কিরণের কিছু ব্যাংকের কাজে আটকে গিয়েছিলাম। আচ্ছা, তদন্তে কিছু এগোলেন? এই একটু আধটু, তবে এই পাহাড়ে অনেক কিছুই যেন কুয়াশার মতো ঝাপসা। আসলে কিরণ না গবেষণার কথা আমার সঙ্গে শেয়ার করতো না। ও বলতো দেবতার রাই একটা রহস্য, যেটা শুধু পাহাড়ই জানে। আমি শুধু জানি ও এই গুম্ফায় এসেছিল, তারপর আর ফেরেনি। ঠিক আছে মীরা দেবী, নতুন কিছু মনে পড়লে আমাকে বলবেন। মীরা আর কিছু না বলে চলে যান। তার পায়ের শব্দ বারান্দায় মিলিয়ে যায়। সমক আর অর্ঘ্য পরস্পরের দিকে তাকায়, যেন সবকিছু আগে থেকে রেডি। ঠিক তাই, এই পাহাড়টাই যেন একটা নাটকের মঞ্চ, কিন্তু কে সেই নাট্যকার সেটাই খুঁজে বার করতে হবে। সন্ধেবেলা গুম্ফার নিচের বিশ্রাম ঘর। একটানা আবার হালকা বৃষ্টি পড়ছে। লোডশেডিংয়ের জন্য আলো নেই, কেবল একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে। শান্তি থাপা বসে রয়েছেন সামনে। সমক বলল, শান্তিজি, আপনি কিরণ লামার সহকর্মী ছিলেন, তাই তো? আর শুধু গাইড নন, গবেষকও ছিলেন। তাহলে এটা তো জানবেন যে উনি ঠিক কিসের ভিত্তিতে গুম্ফায় খোঁজাখুঁজি করছিলেন? দেখুন, আমি বিলকুল সাধারণ মানুষ, উনি ছিলেন জ্ঞানী মানুষ, কিন্তু পাহাড়ের নিয়ম মানেননি। দেবতা রায়কে খোঁজার সময় উনি লঙ্ঘন করেছিলেন কিছু নিষিদ্ধ সীমা। এই জগতের সব রহস্য তো মানুষের খোঁজার কাজ নয় বাবু, তাই না? আপনি বলতে চাইছেন পুরাণের নিয়ম মানেনি বলেই উনি নিখোঁজ? আমি কেবল বিশ্বাসের কথাটা বলেছি, যেই খোঁজে সেই হারায়। আর সব আচার তো মিথ্যে হয় না। শেষ দিন কি উনি একাই বেরোন? দেখুন, আমার সায় ছিল না, আপনাদের তো বলেছি আগে। আমি কেবল একবারই গিয়েছিলাম, তারপর উনি একাই যেতেন। আর সত্যি বলতে কি, আর কেউ সাহসও করতো না। তবে সেদিন কখন বেরোন, আদৌ কী ভেবে বেরোন, সেটা আমরা কেউই জানতে পারি। মিসিং যে হয়েছেন সেটা কিভাবে মনে হলো? দেবা এসে জানায় আমায় যে সাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খাবার যেমনকে তেমনই রয়ে গেছে। এমনটা কি প্রথমবার হলো? দেখুন, কাজ পাগল লোক ছিলেন বটে, তবে খাওয়া, ঘুম এইসবের ব্যাপারে খুব পাংচুয়াল ছিলেন। তারপর কি থানায় খবর দেন? না, সবার আগে ওনার ধর্মপত্নীকে জানানো হয়, মিসেস লামাই বাকিটা করেন। তা লোকাল পুলিশ কিছু করেননি? দেখুন, ওদের এমনিতেই রিসোর্স কম, তবে বুঝতেই পারছেন হেভি ওয়েট লোক, একটু হইচই হয়েছিল বই কি। তারপর কি হলো? ওই কিছু ট্রেস না পেলে যা হয়। কিছুই পাওয়া গেল না? দেখুন, যদি কোনো... তাহলে তো আপনিও মানছেন যে উনি নিখোঁজ নন, বরং ওনার সাথে অন্য কিছু হয়েছে। যতটুকু জানি বলেছি, এর চেয়ে বেশি বললে পাহাড় রুষ্ট হবে সাহেব। বলেই উঠে পড়লেন তিনি। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর অর্ঘ্য বলল, উনি ভয় পাচ্ছেন, কেউ বা কিছু ওকে থামিয়ে দিচ্ছে, বুঝলে? ঠিক, একদম ঠিক। এই পাহাড়ে সবাই কিছু না কিছু লুকোচ্ছে। শান্তি থাপা জানেন কিন্তু বলবেন না। সো আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে। কিন্তু খুঁজবেটা কি? সত্যি খুঁজব। রাত বেশ গভীর হয়েছে। বাতাসে একটা অন্যরকম গন্ধ। সমকরা ঘরেই ছিল। কাঁচের জানলা বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। সমক পুরনো স্কেচগুলোর দিকে তাকিয়ে বলল, ডক্টর কিরণ লামা নিখোঁজ। প্রাচীন শেডে তার নোট, শান্তি থাপার অস্পষ্ট কথাবার্তা, মীরা,
হঠাৎ দরজায় টোকা পড়ল। আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? অবশ্যই। আপনি কি কিছু মনে করতে পারছেন যা আমাদের সাহায্য করতে পারে? আচ্ছা, আপনি বিশ্বাস করেন দেবতা রাইয়ের অভিশাপ? আমি মানুষে বেশি বিশ্বাসী, আগ্রহীও। অভিশাপের চেয়ে মুখোশকেই বেশি ভয় পাই। সবাই যেন একটা নাটকে অভিনয় করছে, তাই না সমকবাবু? আসল চরিত্রগুলো তখনই ধরা পড়ে যখন আলো নিভে যায়। কথার মাঝেই হঠাৎ করে একটা চিৎকার ভেসে এলো, একটা যেন আর্তনাদ। অর্ঘ্য ছুটে যায় সেদিকে, তারপর ফিরে এসে বলে, দাদা শুনতে পাচ্ছ? নিচের গুহার দিক থেকে আওয়াজ এসেছে। কেউ কেউ বলছে দেখেছে কিছু। প্রথম ফাটল পড়েছে অর্ঘ্য, এবার সত্যর ছায়া গাঢ় হবে। চল। গেইলুক বৌদ্ধমঠের ঘণ্টার শব্দ ঠিক ভোর 5টায় শোনা যায়। সেই পুরনো গুম্ফার সামনে তখন ধূপের গন্ধে ভেসে যাচ্ছিল আকাশ। বাতাসে একটা শুকনো কাঠের ধোঁয়া আর সাংয়ের গন্ধ মিলেমিশে তৈরি হচ্ছিল একটা অদ্ভুত আবেশ। গুম্ফার পুরোহিত লামা চোকি ইং তার মালা হাতে ওম মণি পদ্মে হোম জপ করছিলেন একটানা। মীরা গতকাল রাতে বাড়ি ফেরেনি, এই হোমস্টেতেই থেকে গেছে। আজ ভোরেই বেরিয়ে পড়েছিল। মীরা তার ক্যামেরা কাঁধে নিয়ে পাহাড়ের গায়ে গায়ে হেঁটে চলেছিল গুহার খোঁজে, যেখানে পুরনো কিরাত উপকথায় বলা আছে এক কালো গুহার কথা, যেখানে তাম্বালুংমা নামে এক নারী সন্ন্যাসিনী তপস্যা করতেন। লোককথা বলে সেই গুহা অভিশপ্ত। পাথরের গায়ে আজও তার রক্ত লেগে আছে। তবে সেটা বিশ্বাস, ইতিহাস নয়। মীরা ইতিহাস খোঁজে, ভয় নয়। কিন্তু আজ বিশ্বাস আর অনুসন্ধান দুটোই এক সূত্রে গাঁথা হতে চলেছে। সকালটা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা। পাহাড়ের গায়ে হালকা কুয়াশা লেগে থাকলেও সূর্যের রশ্মির লালচে আভা তার ভিতর দিয়েও ঝলমল করছিল। হোমস্টের কাঠের বারান্দায় ডিটেকটিভ সমক সেন বসে আছে, হাতে একটা পুরনো স্টিলের কাপে গরম তিব্বতী চা। তার পাশে ছোট্ট কাঠের টেবিলে ছড়ানো রয়েছে ডক্টর কিরণ লামার কিছু নোটের ফটোকপি, একটা পুরনো মানচিত্র, তার নিজের হাতের খাতা, যেখানে সে গতকালের শেডের তদন্তের বিবরণ লিখেছে। অর্ঘ্য পাশে দাঁড়িয়েছিল, মাথায় পশমের টুপি চাপিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে। দূরে গুম্ফার ছায়া কুয়াশায় ঝাপসা যেন একটা অজানা রহস্যের ইঙ্গিত বহন করছে। তেবা সামনেই দাঁড়িয়েছিল। সকালবেলায় তেবা লেপচার মাধ্যমে খবর এলো পুরনো গুহার ভেতরে কেমন যেন একটা গন্ধ ছড়াচ্ছে। স্যার স্যার, গুহার দিক থেকে একটা ভয়ঙ্কর গন্ধ ছড়াচ্ছে। আমি নিজে গিয়েছিলাম, কিন্তু আমার সাহস হলো না ভেতরে ঢুকতে। গন্ধ? কিসের গন্ধ? এমন তো হতেই পারে পাহাড়ি গুহায় বাদুড়, পচা গাছ। না, অদ্ভুত, একদম মাংস পচা গন্ধের মতো। আর আরেকটা গন্ধ যেন কিছু পুড়ে গেছে। সমক বলল, চলো একবার গিয়ে দেখা যাক। অর্ঘ্য, টর্চ, ক্যামেরা আর আমার ব্যাগটা সঙ্গে নিয়ে নে। আচ্ছা দেবা, শান্তিজিকেও খবর দাও, উনি এই এলাকারই গাইড, ওনার সঙ্গে যাওয়া দরকার। এরপর ওরা রওনা দিল গুহার দিকে। সমকের কাঁধে একটা ছোট্ট ব্যাগ, হাতে টর্চ, একটা নোটবুক, একটা ছোট ক্যামেরা আর কিছু জরুরি সরঞ্জাম। অর্ঘ্যর হাতে একটা লাঠি, পাহাড়ি পথে হাঁটার জন্য। সামনেই তেবা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। শান্তি থাপাও তাদের সঙ্গে যোগ দিলেন। তার পরনে লাল হলুদ গেরুয়া পোশাক, হাতে একটা পুঁতির মালা, যেটা তিনি ধীরে ধীরে ঘুরিয়ে মন্ত্র পড়ছেন। দূরে ভিক্ষুদের প্রার্থনা সুর আর ধূপের গন্ধ পিছনে মিলিয়ে যাচ্ছে। বাতাসে একটা ঠান্ডা আবহ চারিদিকে যেন জাপটে ধরে আছে। পথে ছোট ছোট তিব্বতী প্রার্থনার পতাকা ঝুলছে, তাদের রঙিন কাপড়ে লেখা মন্ত্র। একটা জায়গায় পাথরের উপর খোদাই করা একটা মান্ডালা, বৌদ্ধ ধর্মের প্রতীক, যার মাঝে শান্তির প্রতীক হিসাবে পদ্মফুল আঁকা। কিন্তু তার পাশেই একটা অদ্ভুত চিহ্ন, একটা চোখ যার মাঝে শিখার আকৃতি। শান্তি থাপা হঠাৎ থেমে গেলেন। এই যে, এই হচ্ছে রাস্তা। তেবা, তুমি আমাদের সঙ্গে এসো। শান্তিজি, আপনি এগোন। অর্ঘ্য টর্চটা বের করল। তেবা মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার চোখে স্পষ্ট ভয়। তারা গুহার একদম মুখে হাজির হয়েছে। প্রবেশপথটা ছিল পিচ কালো গহ্বরের মতো। ভেতর থেকে একটা তীব্র বিষাক্ত গন্ধ ছড়াচ্ছে।
পচা মাংসের সঙ্গে মিশে পোড়া কিছুর গন্ধ, যেন কেউ আগুনে কিছু ঝলসে দিয়েছে। গুহার মুখে একটা পুরনো পাথরের প্রতিমা, অর্ধেকটা ভাঙা। তার পাশে ছোট্ট একটা ধূপদানিতে ধূপ জ্বলছে, যেন কেউ কিছুক্ষণ আগেই এখানে এসে প্রার্থনা করেছে। অর্ঘ, টর্চটা ঠিক করে ভেতরে ফেল, এবার ঢুকবো। আলো ফেলে আরেক পা এগোতেই চোখে পড়ল গুহার মেঝেতে একটা দেহ পড়ে আছে, ভয়াবহভাবে। বিকৃত মুখের বেশিরভাগ অংশ পুড়ে গলে গেছে, চোখের জায়গায় শুধু দুটো গর্ত, চামড়াটা কালো হয়ে ঝলসে গেছে। কাপড়ের টুকরো ছেঁড়া, তার গলায় একটা অক্ষত সবুজ পুঁতির মালা ঝুলছে। এই বিভৎস দৃশ্যের মধ্যেও অদ্ভুতভাবে ঝকঝক করছে সেটা। দেহের পাশে আরেকটা প্রাণীর মৃতদেহ, একটা বড় পাহাড়ি শিয়াল, না একটা মহিষ। তার শরীরও পুরে কালো, পচে তীব্র গন্ধ ছড়াচ্ছে। গন্ধটা এত তীব্র যে অর্ঘ ঝপ করে দুহাত পিছিয়ে এলো, হাত দিয়ে নাক চেপে ধরল। সমক ধীরে ধীরে এগিয়ে গেল। না, এটা কোনো দুর্ঘটনা হতে পারে না। মহিষের দেহটাকে ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছে, যাতে গন্ধ ছড়ায় আর লোকজন এই দিকে আসে। সমক নিচু হয়ে দেহটা পরীক্ষা করল। মুখটা পুড়ে গেলেও শরীরের গঠন থেকে বোঝা যাচ্ছিল যে একজন মাঝবয়সী পুরুষ। ডান কাঁধে গভীর আঘাতের চিহ্ন, মাথার পেছনেও একটা কাটা দাগ, আর বুকে পোড়া চামড়ার মধ্যে একটা অদ্ভুত খোদাই চিহ্ন, একটা চোখ যার মাঝে শিখার মতো আকৃতি। গুহার মেঝেতে ছড়ানো ছিল কিছু পোড়া কাঠের টুকরো, একটা ধাতব বস্তু যেটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ বলে মনে হচ্ছিল, আর একটা ছোট ধূপদানি যার মধ্যে ধূপে ছাই পড়ে আছে। গুহার দেওয়ালে তিব্বতী মন্ত্র খোদাই করা, কিন্তু তার পাশে সে শিখার চিহ্ন। কেউ যেন ইচ্ছাকৃতভাবে এটাকে বৌদ্ধ প্রতীকের সঙ্গে মিশিয়ে দিয়েছে। শান্তি থাপা নিথর হয়ে গেছেন যেন। সমক বলল, আঘাতগুলো কোনো দুর্ঘটনার নয়, কেউ ইচ্ছাকৃতভাবে লোকটাকে মেরেছে। আর এই পোড়া দাগ, এটাও কোনো সাধারণ আগুনের নয়। উনি কোনো রাসায়নিক ব্যবহার করেছে, যাতে স্কিন পুরো মেল্ট হয়ে গেছে। আর এতে এই বডির গন্ধটা পাওয়া মুশকিল ছিল। তাই কেউ চেয়েছিল যে এই মহিষের গন্ধটা সঠিক সময় মানুষ পাক, তাই এভাবে ফেলে রেখে গেছে। না স্যার, এটা দেবতার রায়েরই কাজ। এই গুহা অভিশপ্ত। আমি বলেছিলাম এখানে আসা ঠিক হবে না। এখানে ভিক্ষুরাও প্রার্থনা করতে আসে না স্যার। অ্যাবসার্ড কথা বলো না তো দেবা। কখনোই কোনো দেবতার কাজ এটা হতে পারে না, পরিষ্কার মানুষের হাতের কাজ। এই দেখো, এই আঘাতগুলো, কেউ এই লোকটাকে মেরেছে, তারপর পুড়িয়ে বিকৃত করেছে, আর জন্তুটা ফেলে রেখেছে গন্ধ ছড়ানোর জন্য। সমক গুহার দেওয়ালে টর্চ ফেলল। শিখার চিহ্নটা স্পষ্ট। সে তার ক্যামেরা বের করে ছবিও তুলল কয়েকটা। অন্যদিকে ভোর থেকে ঘুরে ঘুরে মীরা ক্লান্ত হয়ে পড়েছিল। দুপুরে মীরা মঠের ভিতরে প্রবেশ করে দেখে গেলুক গোত্রের অধ্যায় চলছে। মীরা তাকিয়ে দেখে গুহার দেওয়ালে কিছু পাথরের খোদাই, যার মাঝখানে একটা নারী যৌধ্রীর মূর্তি, দেবী দুর্গার রূপে, হাতে ত্রিশূল, এক হাতে ধরা মহিষাসুরের মাথা। মূর্তিটি ভাঙাচোরা, তবু এক চৌম্বক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। মীরা ছবি তুলছিল। হঠাৎ শুনতে পেল পুলিশের জিপের আওয়াজ। সে মনে মনে ভাবতে লাগলো, এমন সময় পুলিশের জিপ কেন? ঘণ্টা দুয়েকের মধ্যে পাহাড়ি পুলিশের একটা দল এসে পড়ল। ইন্সপেক্টর তেনজিং শেরপার নেতৃত্বে ছোট টিম, সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ, ময়না তদন্তের সরঞ্জাম আর দুজন কনস্টেবল। গুহার প্রবেশপথ সিল করে দেওয়া হলো। কনস্টেবলরা হলুদ টেপ দিয়ে গুহার চারপাশ ঘিরে ফেলল। ফরেন্সিক টিম মেঝে থেকে নমুনা সংগ্রহ শুরু করল। পোড়া কাঠের টুকরো, ধাতব বস্তু, দেহের অংশ আর ধূপদানি ছাই। ইন্সপেক্টর শেরপা গুহার ভেতর ঢুকে দেহটা পরীক্ষা করলেন। মুখে গম্ভীর ভাব। দেহটা বিকৃত, মুখ পুরোপুরি পুড়ে গেছে। আমাদের ধারণা মৃত্যুটা 4-5 দিন আগে ঘটেছে। আমরা ডক্টর কিনান লামার ছবি আর পরিচয়পত্র দেখিয়ে তথ্য মিলিয়ে দেখেছি। শরীরের গঠনটাও খানিকটা মিলেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা সুইসাইড। সম্ভবত কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ খেয়েছিলেন, যেটা ত্বক পুড়িয়ে দিয়েছে। আত্মহত্যা? ইন্সপেক্টর, একজন মানুষ যদি আত্মহত্যা করতে চান, তাহলে এই গভীর পাহাড়ি গুহায় এসে মরতে যাবেন কেন? এইভাবে লুকিয়ে লুকিয়ে? কি এমন কেমিক্যাল যেটা খেলে এইভাবে পুড়ে যাবেন? আর এই আঘাতের চিহ্ন হলো, ডান কাঁধ ভাঙা, মাথার পেছনে কাটা দাগ, এগুলোও কি বিষের ফল?
আর ওই মহিষের দেহটা, আপনি কি বলতে চান ওটাও নিজে থেকে এখানে এসে মরেছে? আঘাতগুলো হয়তো পড়ে যাওয়ার পরে হয়েছে। পাহাড়ি পথে এমন তো হতেই পারে। আর মহিষ, দেখুন এটা পাহাড়ি এলাকা, প্রাণীরা এমন অনেক জায়গাতেই মরতে পারে, অস্বাভাবিক আর কি আছে বলুন। আর ওই যে বিষ মানে কেমিক্যাল, ওটা তো ভিসেরা হলে বলা সম্ভব। আমরা ময়না তদন্তের রিপোর্টের জন্য এখন অপেক্ষা করছি। অর্ঘ্য সমুখের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার কি মনে হয় দাদা, এরা কি কিছু লুকোচ্ছে? সুইসাইড এমন হয়? মহিষের দেহটা ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছে যাতে গন্ধ ছড়ায় আর দেহটা পাওয়া যায়। কিচ্ছু নয়, স্রেফ ফাঁকিবাজি। ফরেন্সিক টিম দেহটা সাবধানে বডি ব্যাগে ভরল। গুহার মেঝে থেকে পোড়া কাঠ, ধাতব বস্তু, দেহের অংশ আর ধূপদানির ছাই সংগ্রহ করা হলো। ইন্সপেক্টর, এই গুহার চারপাশে আরও তদন্ত দরকার। এই চিহ্ন, এই পোড়া কাঠ, শিয়ালের দেহ, ধূপদানি, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে সমকবাবু, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনি আপনার কাজ করবেন, আমরাও প্রয়োজন হলে আপনার পরামর্শ নেব। কিন্তু এটা কিন্তু আমাদের তদন্ত, ডিসিশন কিন্তু আমরাই নেব। হ্যাঁ, আপনারা হোমস্টেতে ফিরে যান, আপনাদের ডাকবো দরকার হলে। হ্যাঁ, সন্ধেবেলার দিকে সমক আর অর্ঘ্য হোমস্টেতে ফিরল। বিশ্রামঘরে বিনয় সরকার, মাধব বসু আর মীরা তামাং ছিলেন। বিনয় আর মাধবের মুখে থমথমে ভাব। মীরা এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে, তার চোখে যেন জল শুকিয়ে গেছে। গুম্ফার দিক থেকে ঘণ্টার শব্দ ভেসে আসছে। পুলিশের একটা ছোট দল হোমস্টেতে এসে পৌঁছল। ইন্সপেক্টর শেরপা সবাইকে একত্রিত করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। বিশ্রামঘরে একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে। দেখুন, আমরা একটা সম্ভাব্য খুনের তদন্ত করছি। গুহায় পাওয়া দেহটি সম্ভবত ডক্টর কিরণ লামার। আমরা আপনাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। প্রথমে মীরা দেবী। মীরা ধীরে ধীরে এগিয়ে এলেন, মুখে যদিও কোনো ভাবান্তর নেই। মিসেস লামা, আপনি বলছেন দেহটা আপনার স্বামীর, কিভাবে নিশ্চিত হলেন? মুখ তো পুরোপুরি বিকৃত। ওর গলার মালাটা, এটা আমি কিরণকে দিয়েছিলাম, সবুজ পুঁতির মালা। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে গিফট করি ওকে, আমার নিজের হাতে বানানো। আর তার কাপড়ের একটা অংশ আমি আমি চিনতে পেরেছি। ও আই সি। তা আপনার স্বামী কবে থেকে নিখোঁজ ছিলেন? কেন গুহায় গিয়েছিলে সেদিন, জানেন কিছু? প্রায় 1 সপ্তাহ আগে নিখোঁজ হন। তিনি গুম্ফায় গবেষণার কাজে এসেছিলেন, দেবতা রাইয়ের রহস্য নিয়ে কাজ করছিলেন। ট্রাস্ট মি, আমি জানি না তিনি কেন গুহায় গিয়েছিলেন। ইন্সপেক্টর শেরপা এবার তেবার দিকে তাকালেন। তেবা, তুমি প্রথম গন্ধটা পেয়েছিলে না? ওইদিকে তুমি কি করতে গিয়েছিলে? আর কিছু দেখেছো? কেউ গুহার কাছে ঘোরাঘুরি করছিল কিনা? না স্যার, আমি শুধু গন্ধটা পেয়েছি, ভিতরে ঢুকিনি। আমি ভয় পেয়েছিলাম। এই গুহা অভিশপ্ত, সবাই বলে এখানে ঢুকলে দেবতার রায় রুষ্ট হন। আরে অভিশাপের গল্প রাখো, আমার ইনফরমেশন চাই। কাউকে দেখেছো? তেবা চুপ করে রইল, তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সমক বলল, ইন্সপেক্টর, এই গুহার চিহ্ন, এই পোড়া দেহ, মহিষ, ধূপদানি, এগুলো কিন্তু একটা ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। দেখা যাক মিস্টার সমক, কেস রিপোর্ট তো আগে আসুক। হ্যাঁ, আপাতত আর কিছু জানার নেই, আপনারা আসতে পারেন। তবে কেউ দূরে কোথাও গেলে একটু প্লিজ জানিয়ে যাবেন। রাত ক্রমশ গভীর হচ্ছে। হোমস্টের বাইরে একটা তিব্বতী প্রার্থনার ঘণ্টা বাজছে। অর্ঘ্য বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ সে দেখল তেবা একজন অচেনা লোকের সঙ্গে নিচু গলায় কিছু কথা বলছে। আলো কম থাকায় মুখটা দেখা যাচ্ছে না লোকটার। তেবার হাতে একটা কাগজ। হঠাৎ করে সে যেন সেটা লুকিয়ে ফেলল। অর্ঘ্য সমুখের কাছে ফিরে এলো। দাদা, তেবা বড় কিছু লুকাচ্ছে। ও কারোর সঙ্গে গোপনে কথা বলছিল। তার হাতে একটা কাগজ ছিল। আমি যেতেই পালালো।
পরের দিন পুলিশ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট নিয়ে এলো। ডক্টর লামার মৃত্যু হয়েছে 5 দিন আগেই। পাকস্থলীতে একটা রাসায়নিক পদার্থ পাওয়া গেছে, যেটা ত্বককে পুরো গলিয়ে দিয়েছে। আঘাতের চিহ্নগুলো সমসাময়িক পরিচিত বিষের সঙ্গে মেলে না। শরীরে কেমন একটা রজনী জাতীয় গন্ধ। সম খেয়াল করলেও ডক্টর লামা যেদিন নিখোঁজ হন তার আগে তার মোবাইল লোকেশন শেষবার পাওয়া গেছিল গুম্ফা থেকে 7 কিলোমিটার দূরের এই গুহাটার কাছাকাছি। ইন্সপেক্টর, ফোনে লোকেশনটা দেখছি গুহার কাছেই। প্রশ্নটা হচ্ছে, উনি কি নিজে এখানে এসেছিলেন নাকি কেউ টেনে এনেছিল? হতে পারে, আবার এমনও হতে পারে পরিচিত কেউই, হয়তো কেউ অপেক্ষা করছিল। সবই সম্ভব। আর ওই রজনীর গন্ধ? ইয়েস, আমরা ফরেন্সিক ল্যাবে নমুনা পাঠিয়েছি। রজনীগন্ধটা সম্ভবত রাসায়নিক পদার্থ, যেটা দেহটা পোড়াবার জন্য ব্যবহার হয়েছে। হঠাৎ দেবা কথার মাঝখানে ঘরে এলো কাঁপতে কাঁপতে। হাতে একটা কাগজে লেখা, দেবতা রাই জানেন তুমি কে। দেবা মুখে হাত চাপা দিল, যেন একটা ভয়ের চিৎকার আটকে গেল। হাওয়ার মতো হিমালয়ের কোলে বসে থাকা তিব্বতের সেই প্রাচীন ছোট্ট গ্রামটা সকালের একটা অদ্ভুত নীরবতায় ঢাকা পড়েছিল। চারিদিকে পাইন আর জুনিপার গাছের গায়ে সূর্যোদয়ের লালচে আলো পড়েছিল, আর পাহাড়ের ছায়া ধীরে ধীরে গ্রামের উপর লেপ্টে পড়ছিল। দুপুরের দিকে গুম্ফার কাছে একটা উঁচু পাহাড়ি স্থানে সৎকারের আয়োজন শুরু হলো। পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট চত্বর, যেখানে কাঠের গাদা তৈরি করা হয়েছে। চারপাশে তিব্বতী প্রার্থনার পতাকা ঝুলছে। একটা বড় ধূপদানিতে ধূপ জ্বলছে। ভিক্ষুরা লাল হলুদ পোশাকে এসে দাঁড়িয়েছেন, তাদের হাতে পুঁতির মালা আর ছোট ছোট ঘণ্টা। দেহটা একটা সাদা কাপড়ে মোড়া কাঠের গাদার উপর রাখা হয়েছে। মুখটা পুড়ে বিকৃত হলেও গলা সবুজ পুঁতির মালা এখনো ঝকঝকে। সমকার অর্ঘ্য একটু দূরে দাঁড়িয়েছিল, চোখে তাদের সতর্ক দৃষ্টি। মীরা লামা এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছেন, চোখে কান্না নেই। বিনয় সরকার আর মাধব বসু পাশে, তাদের মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। দেবা দূরে দাঁড়িয়ে, চোখে ভয়ের ছাপ। শান্তি থাপা ভিক্ষুকদের সঙ্গে মন্ত্র পড়ছেন, তার হাতে একটা পুঁতির মালা। অর্ঘ্য ফিসফিস করে বলল, এসব কি করছে ওরা? এটা হচ্ছে ফোওয়া আচার, মৃত আত্মার মুক্তির জন্য একটা বৌদ্ধ আচার। মৃতদেহকে পাহাড়ের একটা উঁচু স্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে আগুনে পোড়ানো হবে। ভিক্ষুরা বার্দথোদল মানে মৃত্যুর পরের অবস্থার গ্রন্থ থেকে মন্ত্র পাঠ করেন, যাতে আত্মা পরবর্তী জন্মে শান্তি পায়। একটা ছোট্ট তিব্বতী ঢাক বাজতে শুরু করল, তার গম্ভীর শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। আরেকজন ধূপের ধোঁয়া ছড়িয়ে দিল, যার গন্ধ গুহার পচা গন্ধের স্মৃতি মুছে দিতে চাইছে। ওই যে ছোট্ট গুম্ফাটা দেখলি, ওটার নাম কি জানিস? কোনটা? ওই বডিটা যেখানে পাওয়া গেল? না, সেটা তো জানা নেই। এই ছোট্ট উপগুম্ফার নাম ত্রিলোক সাঙ্গে চলিং, যার অর্থ 3 লোকের গৌরবের বাসস্থান। স্থানীয় কিরাত ভাষায় একে বলা হয় থামক তিংমা লেপচু। কথিত আছে এই গুম্ফার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন গুরু পদ্মসম্ভবের একান্ত শিষ্য তানরিন চোথাং 9ম শতাব্দীতে। তখন এক ভয়ঙ্কর ভূতাত্মা নাকি এই অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছিল, আর সেই আত্মাকে বন্দী করতেই এই গুম্ফার কেন্দ্রে নির্মিত হয়েছিল এই গুহাটা, যার নাম দোনগা লহা। এখানে নাকি কিরাত দেবী থুংলা আত্মগোপন করেছিলেন একটা যুদ্ধের শেষে। অনেকে বলেন উনি ছিলেন দুর্গারই এক রূপ, যিনি মহিষাসুরকে এই পর্বতেই বধ করেছিলেন। সন্ধেবেলা ঝাপার আকাশ তখন ঘন ধূসর। এক চিলতে রোদও যেন পাহাড়ের বাঁকে এসে থেমে গেছে। হোমস্টের উঠোনে ধোঁয়ার ধুলো ছড়ানো চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিলেন ডিটেকটিভ সমক সেন, পাশে অর্ঘ্য। দাদা, একটা কথা জিজ্ঞেস করি? জানতাম কিছু একটা বলবি, বল। এই বিনয় সরকার, ওর চোখে যেন কিছু একটা আছে, আর মীরা দেবীর কথাবার্তা শুনে মনে হয় যেন উনি সব কিছু আগেই জানতেন। খালি প্রশ্ন করলে মুখটা এমন করেন যেন আমরা একটা নাটকের অংশ। ঠিকই বলেছিস, এই পাহাড় শুধু পাথর না, অনেক গোপন কথা লুকিয়ে রাখে। এ সময়ে শান্তি থাপা এগিয়ে এলেন, মুখে হাসি, হাতে একটা মোটা বই, তাতে কিরাত পুরাণের একটা প্রাচীন চিত্র। বললেন,
ডাক্তার লামা এই পুরাণ নিয়ে খুব আগ্রহী ছিলেন। দেবতা রায় সম্পর্কে এই বইতেই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সমক বইটা হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলল, এখানে তো বলা আছে দেবতার রাই ছিলেন এক অশান্ত আত্মা, যিনি পাহাড়ে নিজের আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারান। তারপর থেকেই তার আত্মা এই পাহাড়ে ঘোরে, তাকে যে খুঁজে পায় সেই মারা যায়। অথচ স্যার, এই গল্প অনেক বেশি বাস্তব লাগছে এই পাহাড়ে এসে। লোকগাথা কখনো নিছক কল্পনা হয় না রে, অনেক সময় বাস্তবেরই ছায়া পড়ে সেই কাহিনীতে। এমন সময় হঠাৎ হোমস্টের একদিক থেকে হালকা আলো দেখা গেল, মৃদু কিন্তু সুনির্দিষ্ট আলো। অর্ঘ্য ফিসফিস করে বলল, দাদা, ওই যে দেখো, দেবা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। অন্ধকারে কি কথা বলছে? চল একটু কাছে গিয়ে দেখা যাক। না, আমি কিছু বলিনি, ওরা কিছু বুঝতে পারেনি এখনো। কিন্তু আমি আর থাকতে পারবো না। ওই মুখোশটা আমি কোথায় রাখবো সেটাও তো জানি না। মুখোশ? এই কথাটার পেছনেই লুকিয়ে আছে আসল রহস্য, আমি নিশ্চিত। তারা নিঃশব্দে কয়েক ধাপ এগিয়ে গেল। একটা ঝোপের আড়াল থেকে কথাগুলো হালকা কানে আসছিল। তাদের উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ তেবা চমকে ওঠে, মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। তারপর হালকা ওদের দিকে এগিয়ে এসে বলে, আরে আপনি এখানে? আপনি তো ঘরে ছিলেন। তোমাকেই খুঁজছিলাম তেবা। এই পাহাড়ের রাতটা অনেক রহস্যময়, তাই না? ঠিকই, পাহাড় কখনো কখনো কথা বলে। সেই রাতেই হঠাৎ ঘরের বাইরে আলো আধারের মাঝে বিনয় সরকার এসে দাঁড়ালেন, হাতে একটা ক্যামেরা। আপনাদের কিছু দেখাতে চাই, ডক্টর লামার শেষ কিছু ভিডিও ফুটেজ। এটা দেখলে বুঝবেন যে উনি কিরকম মানুষ ছিলেন। এই দেখুন। সমক আর অর্ঘ্য তাকে অনুসরণ করে ভিতরে গেলেন। দেওয়ালে প্রজেক্টর জ্বলে উঠল। ভিডিও ফুটেজে দেখা গেল ডক্টর লামা এক পাথরের মূর্তি হাতে নিয়ে কারো সঙ্গে কথা বলছেন, কিন্তু স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিল না। পাশে যেন একটা চুল্লি, সেখান থেকে ধোঁয়া উঠছে। সমক জিজ্ঞেস করল, এটা কবে তোলা? ওই 3 মাস আগে। আমি ডকুমেন্টারি বানানোর নামে এখানে এসেছিলাম, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে উনি শুধু গবেষণা করছিলেন না, কিছু একটা পাচার করছিলেন। তবে আমি কিছু বলিনি, আমি চুপ করেই ছিলাম। হ্যাঁ, সত্যি বলতে একটু ভয় পেয়েছিলাম। আপনি ব্ল্যাকমেল করছিলেন, তাই না? হ্যাঁ, এইসব কে বললো আপনাকে? মানে আমি, দেখুন, আমি শুধু আমার নিজের নিরাপত্তার জন্যই যা করার করেছি, আর কিছু নয়। কথার মাঝখানে ঘরে ঢুকে এলেন শান্তি থাপা। আপনার চোখ তো অন্য কিছু বলছে থাপাজি। আপনি কি কিছু জানেন যা এখনো বলেননি? আমি বললে বিশ্বাস করবেন না, কেউই করে না। কিন্তু ডক্টর লামা নিজেই দেবতার রায়ের মতো আচরণ করতেন, যেন এক ও রহস্যময় দুটি জড়িয়ে থাকতো থেকে। আমি ভয় পেয়েছিলাম। বাইরে জোরে হাওয়া বইতে শুরু করলো। পাহাড়ের গায়ে কুয়াশা আবার ঘন হচ্ছে। এই কেসটা যে কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। আমরাও কুয়াশার ভিতর হেঁটে চলেছি অর্ঘ্য। যতক্ষণ না সত্য সামনে আসে, প্রতিটা ছায়া আমাদের বিভ্রান্ত করে যাবে। পাহাড়ি উপত্যকায় সকাল মানেই ঝিরিঝিরি কুয়াশা। পাইন গাছের ছায়ায় চুপচাপ দাঁড়িয়ে থাকা পাথরের বাড়িগুলো যেন নিঃশব্দ কোনো শোকবার্তা পাঠাচ্ছে। সমক সেনের চোখে ঘুম নেই। গুম্ফার কাছের ঘরটায় বসে সে নোনতা মাখনের বিস্কুট সহযোগে কফির কাপে ঠোঁট ছোয়ালো। চোখ জালনার বাইরে, নিজের মনেই ভাবে, সবাই কিছু না কিছু লুকোচ্ছে। এখন প্রশ্ন হলো, কে সবচেয়ে কম লুকোচ্ছে? হঠাৎ দরজা ঠেলে অর্ঘ্য এসে ঢুকল। একটা জিনিস পেয়েছি, তুমি নিজেই দেখে নাও। অর্ঘ্য হাতে তুলে ধরল একটা ধুলো মাখা কৌটো। কৌটোর ভেতরে পুরনো সেলুলয়েডের ফিল্মের রিল। এটা কোত্থেকে পেলি? হোমস্টের পিছনে ঝোপের মধ্যে, ওই বাথরুমটার পাশে একটা ফেলে রাখা কাঠের বাক্সে। ভিতরে আরও কয়েকটা পুরনো ক্যাসেট, চিঠিপত্রও ছিল, সব ধুলোয় মলিন। কিন্তু এটা একটু অন্যরকম। চল তো, ডকুমেন্টারি ফিল্ম মেকার বিনয় সরকারের কাছে একটা পুরনো প্রজেক্টর আছে, ওকে ধর এখনই। পরিত্যক্ত অন্ধকার একটা ঘর। ঘরটা ছোট, দেওয়ালে পুরনো তিব্বতী থাঙ্কা ঝুলছে, যেগুলো বুদ্ধের জীবনে দৃশ্য আঁকা। একটা কোণে ধূপদানিতে ধূপ চলছে। বাইরে তিব্বতী প্রার্থনার ঘণ্টার মৃদু শব্দ ভেসে আসছে। বিনয় সরকার প্রজেক্টরটা সেট করেছেন, মুখে একটা অস্বস্তি।
মীরা লামাও এক কোণে দাঁড়িয়ে আছেন। বিনয় সরকার বললেন, এগুলো তো বহু বছর আগের। এই ধরনের ফিল্ম কেউ ব্যবহারই করে না এখন। আমি ভেবেছিলাম এগুলো ডক্টর লামার ডকুমেন্টারি কাজের অংশ, কিন্তু এটা আপনি পেলেন কোত্থেকে? আপনার জানার দরকার নেই, চালান, দেখি কি আছে। প্রজেক্টরটা চালু করলেন বিনয়বাবু। অন্ধকার ঘরে দেওয়ালে ফিল্মের ছায়া ভেসে উঠল। দৃশ্যটা শুরু হলো পাহাড়ি জঙ্গলের মধ্যে। হঠাৎ দেখা গেল ডক্টর কিরণ লামাকে একটা অদ্ভুত মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখটা স্পষ্ট নয়, কিন্তু চারপাশে পাহাড়ি জঙ্গলে ছাপ স্পষ্ট। পাশেই দেখা যাচ্ছে অচেনা এক ব্যক্তি, মুখে মুখোশ, হাতে লাল কাপড় মোড়া কিছু একটা দিচ্ছেন ডক্টর লামাকে। ওটা কি লেনদেন? স্পষ্টতই তাই। ওই মূর্তিটা কোনো সাধারণ জিনিস নয়, এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনি এটা আগেই পেয়েছিলেন, তাই না বিনয়বাবু? পেয়েছিলেন কোথা থেকে, আর ফেললেনই বা কেন? ডকুমেন্টারি কাজ করতে গিয়ে অনেক কিছুই ক্যামেরায় ধরা পড়ে, সবসময় সবটা দেখানো যায় না। অথবা না দেখিয়ে চুপ করে থাকলে সেটা অপরাধের সহযোগিতাই করা হয় বিনয়বাবু। এনিওয়ে, আপনি কি ব্ল্যাকমেল করছিলেন ডক্টর লামাকে? দেখুন, আমি 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 ব্ল্যাকমেল করিনি, শুধু আমি একটু ভয় দেখিয়েছিলাম। ডক্টর লামা এসব কী করছেন তা আমি জানতাম না। এই ফিল্ম যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আমারও প্রাণটা বিপন্ন হতে পারত, সেই জন্যই। ডক্টর লামার মৃত্যু কি তাহলে এই পাচার চক্রের ফল? এখনো নিশ্চিত নয়, কিন্তু এটা স্পষ্ট যে কেসটা একটা নিছক নিখোঁজ বা আত্মহত্যার নয়, অনেক বড় ব্যাপার। আন্তর্জাতিক মূর্তি পাচার চক্রের ছায়া এখানে স্পষ্ট হয়ে উঠছে। আমি বুঝেছিলাম ডক্টর লামা কিছু লুকোচ্ছেন, তাই গোপনে অনুসন্ধান চালিয়েছিলাম। ওর কিছু ডায়েরি ফাঁস করলে বড় কেলেঙ্কারি হতো, কিন্তু তার আগেই উনি উধাও হয়ে গেলেন। আপনিও কি কোনো ফিল্ম সংগ্রহ করেছেন? আসলে আমি পর্যটক হয়ে এলেও আমার পেশা সাংবাদিকতা। পাহাড়ের আন্তর্জাতিক পাচার চক্র নিয়ে আমি একটা স্টোরি কভার করতেই এখানে এসেছিলাম। তবে আমি তো রিপোর্টার, গোয়েন্দা নই। কিন্তু এটা বুঝতে পেরেছিলাম দেবতা রায় কোনো অলৌকিক সত্তা নয়, এটা একটা পর্দা। এর আড়ালে কিছু চলছে যেটা খুবই বিপজ্জনক। পরের দিন সকালবেলা সমক ঘুরে ঘুরে চিহ্ন খুঁজছে গুম্ফার পুরনো আর্কাইভ ধরে। দেওয়ালে তিব্বতী পাণ্ডুলিপি আর প্রাচীন থাঙ্কা ঝুলছে। হঠাৎ একটা পুরনো কাঠের বাক্স হাতে পড়ল। বাক্সটা বেশ কসরত করে খোলার পর ভেতরে পাওয়া গেল একটা মুখোশ। মুখোশটা রক্তলাল, তীক্ষ্ণ দাঁত আর বিশাল চোখ। মাথার উপরে খোদাই করে লেখা, অগ্নির ছায়া অনুসরণ করো। সমক মুখোশটা হাতে নিয়ে ঘরে ফিরে আসে। বিশ্রাম ঘরে সবাই জড়ো হয়েছে। মীরা, বিনয়, শান্তি, দেবা আর মাধব। সবার মুখেই একটা অদ্ভুত অস্থিরতা। অর্ঘ্য বলে উঠল, স্যার, তাহলে দেবতারাই? এই শোন, তুই হয় আমায় দাদা বলিস, নয়তো স্যার। হ্যাঁ, একটা সাংকেতিক নাম। এই মুখোশ সেই প্রতীক। কেউ এটা ব্যবহার করত নিজের পরিচয় ঢাকতে। লোকগাথার ভয়কে ঢাল বানিয়ে পাচারের সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই মুখোশ, এই মূর্তি, অনেক গল্প আমি শুনেছি, কিন্তু কখনো ভাবিনি কেউ এগুলো সত্যি করে তুলবে। কিরণ আমার হাজব্যান্ড, এরকম করবে আমি বিশ্বাস করি না সেটা। ওকে ওকে নিশ্চয়ই কোনোভাবে ফাঁসানো হয়েছে। ও একজন গবেষক ছিল আফটার অল। মীরা দেবী, আপনি বারবার একই কথা বলছেন, কিন্তু ফিল্মটা দেখেছেন? আপনার স্বামী একটা পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন। আপনি কি সত্যি কিছু জানেন না? মীরা চুপ করে রইল। তার চোখে অস্পষ্ট যেন একটা ভয়ের ছাপ। সত্যি কখনো লোকগাথায় থাকে না, সেটা থাকে মানুষের স্বার্থের গভীরে। আর সেই স্বার্থ যখন মুখোশ পড়ে আসে, তখন সত্যিকারের বিভীষিকা তৈরি হয়। পাহাড়ি বিকেলটা যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। গুম্ফার পেছনে চা খাওয়ার সময় আকাশে সূর্য ডুবে গেল হিমালয়ের পাথুরে কোল ঘেঁষে। সমুখ একটা চেয়ার টেনে নিয়ে বসল। একটু আগেই ও গুম্ফা নিয়ে একটা বই পড়ছিল, যার থেকে একটা বেশ ইন্টারেস্টিং ইনফরমেশন পেল। নামচুং গুম্ফা স্থাপিত হয়েছিল 1780 সালের দিকে নিংমা সম্প্রদায়ের একটা ছোট শাখার মাধ্যমে। পশ্চিম সিকিমের লামাহাট্টার অদূরে, যেখানে কাঞ্চনজঙ্ঘার ছায়া বিকেলবেলা এসে পড়ে, সেখানে কয়েকজন ভিক্ষু মিলে এই গুম্ফা গড়ে তোলেন।
1957 সালের ভূমিধসে গুম্ফার অর্ধেকটা ধসে পড়ে। তারপর লামারা ছড়িয়ে পড়েন রুমটেক, ফোদাং এবং অন্যান্য গুম্ফায়। নামচুং আর জাগেনি, কিন্তু যারা সেখানে থেকেছে তাদের মধ্যে বয়ে চলে একটা গোপন ঐক্যতান, নিঃশব্দের, ধৈর্যের আর সংযমের। সমুখের সন্দেহ ওই লামাদেরই বংশধর ডক্টর লামা। ওদের মধ্যে একটা গোষ্ঠী আবার যীশুখ্রিস্ট বা আমাদের কল্কি দেবতার মতোই 10th রিঙ্কেন ব্যাক করার বিশ্বাস আছে। পাথরের মেঝেতে বসেছিল অর্ঘ, হাতে নোটপ্যাড। সমুখ বলল, আচ্ছা, মাধববাবু কেমন একটা চুপচাপ, তাই না? প্রথম দিন তো বেশ হুল্লোড় করছিলেন। আমি তো ধরতেই পারিনি যে উনি একজন সাংবাদিক, ছদ্মবেশে আছেন। ঠিক তখনই গুম্ফার ভেতরে সিঁড়ি দিয়ে নিচে নামলেন মাধব বসু। গায়ে একটা পুরনো জ্যাকেট, হাতে একটা টেপ রেকর্ডার। বললেন, এখন হয়তো সময় হয়েছে আমি আপনাদের কিছু বলি। শুনছি। আগেই তো বলেছি আমি কোনো পর্যটক নই, আমি একজন রিপোর্টার। পূর্বরেখা নামের একটা ছোট ম্যাগাজিনে কাজ করি। মূলত কাজ করতাম পাহাড়ি অঞ্চলে মূর্তি পাচারের ওপর। 3 বছর আগে একটা সূত্র পাই। কোনো এক নৃতত্ত্ববিদ দেবতা রাই নামে একটা মিথ ব্যবহার করে স্থানীয় নিদর্শন পাচার করছিলেন। আমি এখানে এসেছিলাম তার কার্যকলাপ অনুসন্ধান করতে। গোপনে রেকর্ডিং করতাম, ছবি তুলতাম। একদিন তিনি টের পেয়ে গেলেন। তারপর থেকেই হুমকি আসতে শুরু করলো। হুমকি? কার পক্ষ থেকে? আমি জানি না, কিন্তু এক রাতে আমার লজে ঢুকে আমার সব ছবি, ভিডিও চুরি করে নিয়ে যায় কেউ। শুধু এই নোটবুকটা বেঁচে যায়, আর একটা রিপোর্ট কপি, যা আমি মেল করে দিয়েছিলাম কলকাতার অফিসে। এরপর তিনি পকেট থেকে মুড়ে রাখা কাগজের প্যাকেট বের করলেন, সমুখের দিকে এগিয়ে দিয়ে বললেন, এখানেই আছে কিছু প্রমাণ। কিরাত পুরাণে রাই শব্দের উল্লেখ পাওয়া যায়, মানে রাজা বা দেবতুল্য শাসক। এই ধারণাটিকেই ব্যবহার করে ডক্টর লামা গড়েছিলেন এক অদ্ভুত গল্প। লোকগাঁথার আড়ালে চলছে পাচার। সোনার মূর্তি, পাথরের ফলক, গুহা থেকে উত্তোলিত বহু নিদর্শন, সবই দেবতা রাইয়ের নামে। সমুখ কাগজগুলো নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। এই যে এই স্কেচটা, এটা তো সেই মূর্তিটার মতো যেটা রিলে দেখা গেছে। স্কেচের পাশে কিছু নাম, স্থান আর কিছু কোড রয়েছে। ঠিক ধরেছেন। আমি খেয়াল করেছিলাম মূর্তির মুখ বদলাচ্ছে। একই স্ট্যাচু কয়েকটা ফটোতে ভিন্ন ভিন্ন মুখোশে। এর মানে এটা একটা প্রোটোটাইপ, যেটা বারবার বদলে বিক্রি হয়। কিন্তু মুখোশটা কেন? লোকগাথার সুরক্ষা নাকি ছদ্মবেশ? অথবা প্রাচীন ইতিহাসের আড়ালে চলা এক নতুন নাটক। দেবতা রাই হয়তো আদৌ দেবতা ছিলেন না, ছিলেন একজন ব্যবসায়ী। আমি যখন ডক্টর লামার উপর রিপোর্ট তৈরি করছিলাম, তখন শান্তি থাপা একদিন আমাকে সতর্ক করেছিলেন। থাপা? তিনি তো নিজেও পুরাণ বিশেষজ্ঞ। ঠিকই বলেছেন। তবে আমি বলি, গল্প যত পুরনো হয় ততই ভয়াবহ হয় যখন তা বাস্তবে মিশে যায়। থাপা বলেছিলেন, দেবতা রাই রেগে গেলে পাহাড় কেঁপে ওঠে। পাহাড় কাঁপে না মিস্টার মাধব, কিন্তু মানুষের বিবেক কাঁপে, এবং সেই কাঁপনেই খুন হয় কেউ কেউ। হঠাৎ গুম্ফার পেছনে এক টুকরো ছায়া দেখা গেল। কেউ একজন দাঁড়িয়ে শুনছিল যেন। কে কে ওখানে? তৎক্ষণাৎ মিলিয়ে গেল ছায়াটা, কিন্তু তখন গুম্ফার পথ নিস্তব্ধ, যেন কিছুই হয়নি। মাধব বললেন, আমার ভয় হয়। আমি যাদের খোঁজ করছিলাম তারাই এখন আমাকে খুঁজছে। মিস্টার মাধব, রহস্যের অর্ধেক পর্দা সরেছে মাত্র, বাকিটা এখনো এই কুয়াশার আড়ালে রয়ে গেছে। ঝাঁপায় নেমেছে গভীর সন্ধ্যা। পাহাড়ের মাথায় গুম্ফা মেঘের আলতো চাদরে ঢাকা। হোমস্টের কাঠের ঘরে বসে ডিটেকটিভ সমুখ সেন টেবিল জুড়ে ছড়িয়ে রাখা রিপোর্টগুলো পড়ছিল। তার চোখ ধীরে ধীরে আটকে গেল একটা চিঠিতে, হাতে লেখা। তারিখ যদিও দেওয়া নেই, কিন্তু কালিটা অল্প ফিকে হয়ে গেছে।
চিঠির হেডারে নাম প্রফেসর সমীরণ শেরপা। সমীরণ শেরপা, এই নামটা আগে কোথাও শুনেছি যেন। তোমার হাতে যে নীল ফোল্ডারটা আছে তার শেষ পাতায় দেখো একটা নোট রয়েছে, কারো হাতের লেখা। সমক দ্রুত ফোল্ডার উল্টে শেষ পাতায় চোখ রাখল। সেখানে লেখা 1997। ডক্টর কিরণ লামা এবং সমীরণ শেরপা কিরাত লোকপুরাণের দেবতা রায়ের বিষয়ে যৌথ গবেষণা শুরু করেন। 2001। দুর্ঘটনায় মৃত্যু সমীরণ শেরপার। বিতর্কিত পরিস্থিতি, স্থান বলছে নামচি গুম্ফা। 2002। গবেষণা এককভাবে চালিয়ে যান ডক্টর লামা। তাহলে একটা সময় যদি ডক্টর লামার বিরুদ্ধে গবেষণা চুরি বা দুর্ঘটনার দায় ওঠে, তাহলে হঠাৎ দরজায় টোকা পড়ল। সমক সাহেব, আপনি কি সময় দিতে পারবেন? আমার কাছে কিছু পুরনো ছবি আছে যেগুলো মেবি আপনার কাজে লাগতে পারে। লোকাল চা ঘর, রাত 8টা, টেবিলে 3টে চা, সঙ্গে কিছু পুরনো সাদা কালো ছবি। শান্তি থাপা বলল, এটা 2000 সালের ছবি, ডক্টর কিরণ লামা আর সমীরণ শেরপা নামচি গুম্ফার কাছে। এইখানেই তাদের শেষ প্রজেক্ট শুরু হয়েছিল। আচ্ছা, এই গুহার পেছনের দেওয়ালে খোদাইটা কি? সেটা একটা নেমেসিস সিম্বল। প্রাচীন কিরাত মিথে আছে, যে জ্ঞান লুকিয়ে রাখে সে ধ্বংসের পথ ডেকে আনে। মানে কেউ যদি সত্য আড়াল করে, পুরাণ বলছে সে নিজেই একদিন সেই সত্যে পুড়ে যাবে, তাই তো? শান্তিদাবা আর কিছু না বলে উঠে গেল। হোমস্টেতে ফিরে গভীর রাত। সমুখে চোখে পড়ল মীরা লামা বারান্দায় দাঁড়িয়ে আছেন। বলুন মিসেস লামা। একটা তথ্য দেওয়ার ছিল। সমীরণ শেরপা যখন মারা যান, সেই দুর্ঘটনায় আমার স্বামী ডক্টর লামা ছিলেন একমাত্র সঙ্গী। আপনি বিশ্বাস করেন যে সেটা দুর্ঘটনা ছিল না? আমি শুধু এটুকু জানি সমীরণবাবু একটা পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। তারপরই তিনি মারা যান, আর সেই পাণ্ডুলিপির মালিক হয়ে ওঠে কিরণ। আপনার কি মনে হয় কেউ প্রতিশোধ নিতে চাইছে? আপনি তো ডিটেকটিভ সমকবাবু, আপনার কাজ সত্য খুঁজে বের করা। আমি তো শুধু পথ দেখাচ্ছি। আমার কাজ ছিল মিসিং কিরণজির খোঁজ দেওয়া। অফিসিয়ালি আমার কাজ তো শেষ। জানি, আপনার সাম্মানিক আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনি কি ফিরে যেতে চান? ভাবছি আর কিছুদিন কাটিয়েই যাব, অবশ্যই নিজেদের খরচে। কি বলিস অর্ঘ? হ্যাঁ দাদা। মীরা স্মিত হেসে নমস্কার জানিয়ে বিদায় নিল। সমকরাও প্রতি নমস্কার জানালো। পরের দিন সকালবেলা সমক আর অর্ঘ্য নামচি গুম্ফার পুরনো লাইব্রেরিতে খোঁজ শুরু করল। সেখানে ওরা পেল একটা ডায়েরি। ডায়েরি প্রথম পাতায় লেখা, আজ সমীরণ বলল, সত্য আড়াল করা উচিত নয়, কিন্তু আমি জানি সে সত্য সবাই মানবে না। এই ডায়েরিতে সেই রাতের ঘটনার বর্ণনা লেখা আছে, কিন্তু শেষ পাতাটা ছেঁড়া। কেউ ইচ্ছে করে সরিয়েছে? কেউ ইচ্ছা করে নিয়েছে, অথবা মীরা নিয়েছে। সন্ধ্যার আগে তারা পাহাড়ি একটা গুহায় যান। সেখানে একটা খোদাই করা লেখা রয়েছে, তুমি যদি সত্য চাও তার দৃষ্টিতে দাঁড়াও, যে তার ছায়ায় মরেছে। অর্ঘ্য বলল, ছায়া মানে দেবতার রাই? না, দেবতার রাই ছায়া নয়। তিনি সেই নাম যার ভেতর অন্য সব ছায়া লুকিয়ে আছে। আর এই সেই পুরনো প্রতিশোধের গল্পটা, এই কেসের মেরুদণ্ড। গুম্ফার রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। বাইরে পাহাড়ে হালকা ঝিরঝিরে বাতাস বইছে। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের চিৎকার। পুরো আশ্রম জুড়েই নিস্তব্ধতা। অর্ঘ্য হঠাৎ চোখ খুলে বসে পড়ল। এই শব্দটা আবার কালও শুনেছিলাম। সে ধীরে ধীরে পাশের খাটে হাত বাড়ালো। দাদা, সমকদা, জেগে আছো? শুয়ে থাকো, আমি জেগে আছি। ওই পিছনের ঘর থেকে আওয়াজ আসছে, কোনো ফাইল ঘাঁটার শব্দ। সমক এক ঝটকায় উঠে দাঁড়ালো। পাশে টেবিলের উপর রাখা টর্চটা হাতে নিয়ে বলল, চল, আওয়াজটা রেকর্ডিং ঘর থেকে আসছে। এরপর নিঃশব্দে ওরা গুম্ফার পুরনো ডকুমেন্টারি ঘরের দিকে এগুলো। সেই ঘরেই বিনয় সরকার প্রত্যেক দিন বসে ভিডিও এডিট করতেন। দরজাটা আধখোলা। ভেতরে একটা দুর্বল টেবিল ল্যাম্পের আলোয় দেখা যায় একটা ছায়ামূর্তি মাথায় হুড চাপিয়ে ক্যামেরা ল্যাপটপ তছনছ করছে। ওই তো কেউ আছে। চুপ, পিছনের দরজাটা বন্ধ কর।
সমক ধীরে ধীরে ঘরের ভেতর ঢোকে। হঠাৎ ছায়ামূর্তিটা ঘুরে তাকায়, তার চোখে লাল আলো প্রতিফলিত। মুহূর্তেই সে ছুট দিল। ধাওয়া কর, পালিয়ে যাচ্ছে, ধাওয়া কর। তারা ছুটে বেরিয়ে গুম্ফার পিছনের দিকে গেল। আধারের মধ্যে ছায়ামূর্তিটা কখনো মঠের ছাদে, কখনো পাথরের মধ্যে যেন মিলিয়ে গেল। অর্ঘ্য হাঁপাতে হাঁপাতে বলল, লোকটা খুব ভালো চেনে জায়গাটা। এই পাহাড়ি গলি ধরে গেছে, ওইদিকে চল। পেছনের একটা সরু গুহার মুখে গিয়ে আচমকাই ছায়ামূর্তিটা থমকে দাঁড়ায়। তার হাতে একটা ধাতব বাক্স। হঠাৎ সেটা নিচে ফেলে দিয়ে সে অদৃশ্য হয়ে গেল অন্ধকার গুহার ভেতর। দাঁড়াতো, তাড়াহুড়ো করে কিছু একটা ফেলে গেল, দেখি, দাঁড়া। বাক্সটা হাতে তুলে নিল সমক। তারা গুম্ফার আলোয় ফিরে এসে বাক্সটা খুলল। ভিতরে ছেঁড়া কিছু অডিও ক্যাসেট, পুরনো পাণ্ডুলিপির ফটোকপি আর একটা ছোট ইউএসবি ড্রাইভ। অর্ঘ্য ইউএসবিটা হাতে তুলে নিয়ে বলল, ডকুমেন্টারির কিছু ফুটেজ মনে হচ্ছে। আচ্ছা, তার মানে এটাই চুরি করতে এসেছিল। তার মানে কিছু প্রমাণ তো নিশ্চয়ই আছে এতে, যা মুছতে চেয়েছিল। বেশ বেশ বেশ। কিন্তু কে? শান্তি থাপা, বিনয় নাকি দেবা? ওদের সবারই গোপন কিছু আছে, কিন্তু এই কাজটা নিখুঁতভাবে করছে অভ্যস্ত অন্য কেউ, যারা জানে কোন ফাইল কবে কোথায় থাকে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বিনয় ঢুকলো হাঁপাতে হাঁপাতে। কি হলো? কি একটা আওয়াজ শুনে এলাম, কিছু চুরি গেল নাকি? হয়েছিল, কিন্তু এখন সেটা আমাদের কাছে। চোখে চোখ রাখুন মিস্টার বিনয়। আপনি এই ঘরে শেষ কবে ঢুকেছেন? কালকে রাতে ওই সম্পাদনের কাজ করছিলাম আমি। কেন? আর কেউ এই ঘরে চাবি ব্যবহার করে? মীরা ম্যাডাম কয়েকদিন আগে দেখতে চেয়েছিলেন কিছু ফ্রেম, তাই। মীরা ম্যাডাম? আহা, এখন সবটাই ধীরে ধীরে জোড়া লাগছে। পরের দিন সকালবেলা সমক আর অর্ঘ্য ইউএসবি ড্রাইভটা কম্পিউটারে বসিয়ে দেখল একটা ধূসর ফ্রেম। একটা গুম্ফার ভেতরে ডক্টর লামা কারো সঙ্গে উত্তপ্ত তর্কে লিপ্ত। হঠাৎ অন্ধকার, তারপরেই একটা ভৌতিক গলার আওয়াজ। দেবতারাই সব জানে। কি বলল এটা? যে ভয় পেয়েছে সে জানে কাকে ভয় পেতে হয়। ভয়টা লোকগাথাকে নয়, ভয়ের আড়ালে আছে অন্য কেউ। সে কোনো কল্পনার দেবতা নয়, একেবারে রক্ত মাংসের মানুষ। দরজার বাইরে মীরা তখন চুপচাপ দাঁড়িয়ে তাদের আলোচনায় কান পাচ্ছে। তার ঠোঁটে একটা অপার্থিব নির্মম হাসি। এক পা পেছনে সরে যায়, যেন পরবর্তী চালটা দেওয়ার জন্য প্রস্তুত। গুম্ফার উপরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, চারিদিকে পাহাড়ের নিস্তব্ধতা। অর্ঘ্য ধীরে ধীরে হেঁটে যেতে যেতে বলল, সমকদা, তোমার কি মনে হয় কেউ আমাদের ফলো করছে? ঠিক ফলো নয়, বরং কেউ চায় না আমরা কিছু খুঁজি। আমরা যেভাবে খুঁজে চলেছি তাতে অনেকেরই গা জ্বলবে। আচ্ছা, তুমি শান্তি থাপার কথায় বিশ্বাস করো? কাহিনী বলার ভঙ্গি যে কারো হতে পারে, কিন্তু ভেতরের ভয় কখনো অভিনয় হয় না। আমি ওর চোখে সেই ভয়টাই দেখেছি। দুজনেই ধীরে ধীরে এগিয়ে যায় গুম্ফার পিছনের দিকে। পাথরের সিঁড়ির পাশে একটা টিনের ট্রাঙ্ক, ধুলো জমে রয়েছে। পাশেই একটা কাঠের বাক্স, অর্ধেকটা খোলা। সমক সেটা মাটি থেকে তুলে নিয়ে বলল, এটা কি? দাদা, এটা তো একটা মুখোশ। একটা লাল মুখোশ, নেপালি লোকধর্মের মুখোশ। ভয়াবহ দৃষ্টির দেবতার মুখ, মুখে বিশাল দাঁত, চোখ আগুন রঙা। মুখোশের পিছনে হাত বুলিয়ে অনুভব করে সমক। এখানে কিছু একটা খোদাই করা আছে। দেখ তো অর্ঘ্য, এটা কি কোনো নেপালি লিপি? অগ্নির ছায়া অনুসরণ করো, এটাই তো লেখা। অগ্নির ছায়া মানে আগুনে কিছু লুকানো আছে, নাকি আগুনের ধ্বংসস্তূপে? এই মুহূর্তে হঠাৎ করেই ছাদের ওপর থেকে খসখস শব্দ। কেউ যেন একটা উঁকি দিচ্ছে। কেউ লুকিয়েছিল। চলো দাদা। দুজনে দৌড়ে যায়। গুম্ফার বাইরে পাহাড়ি পথ, স্লিপারি রাস্তা, সিঁড়ি আর পাইন গাছের গন্ধে ভারী বাতাস, কিন্তু কেউ কোথাও নেই। ধুর, আবার পালালো। কিন্তু যা রেখে গেছে সেটা যথেষ্ট। দুজনে ফিরে আসে গুম্ফার ভেতরে। ততক্ষণে গাইড শান্তি থাপা সেখানে হাজির। এই মুখোশ আপনি কোথা থেকে পেলেন? এখন আমাদের প্রশ্ন করার পালা। আপনি বলুন তো, এই লোসাং উৎসবের সময় এই মুখোশটা কোথা থেকে আসে? লোসাং উৎসবে এই দেবতা দেখা যায়,
যাকে ভয় করতো সবাই। লোকমুখে বলে সে পাহাড় রক্ষা করে অভিশপ্ত আত্মাদের হাত থেকে। আর এই মুখোশ এক সময় নিষিদ্ধ ছিল, কারণ যার গায়ে এটা উঠে সে নিজেকে দেবতা ভাবে। তাহলে ডক্টর লামাও কি এটা পড়েছিলেন? কিছু বলার নেই এই ব্যাপারে আমার, জানেন। কিন্তু আপনি জানেন যে এই মুখোশটা একটা বার্তা দেয়, অগ্নির ছায়া অনুসরণ করো। এর মানে কি? আগুন অনেক কিছুকে পোড়ায়, আবার আগুনই ঢেকে রাখে সত্যকে। কিসের সত্য? যে দেবতার রাই আসলে একজন মানুষ। পাহাড়ি সকালে সূর্য উঠে এসেছে, কিন্তু গুম্ফার চারিদিকে যেন চিরকালীন ধোঁয়াশা। সমক একটা চায়ের কাপ হাতে দোতলার বারান্দা থেকে নিচের পাথুরে ঢালু জমিটা দেখছিল। চোখে ঘুম নেই, আছে অনেক প্রশ্ন। অর্ঘ্য পেছন থেকে সে জিজ্ঞেস করল, ঘুমোনি তুমি? ঘুম আসে যখন প্রশ্ন কমে, আর প্রশ্ন তো বাড়ছেই। তখন রাত্রে লেপচা মেয়েটাকে ফোনে কথা বলতে দেখেছিলাম জানো, কিন্তু কার সঙ্গে সেটা বোঝা গেল না। আজই বের করব। আর কাল যেটা পেয়েছি সেই মুখোশের বার্তাটাও, অগ্নির ছায়া অনুসরণ করো। ভাবছিলাম ছায়া মানে কি? আগুন তো ছায়া ফেলে না। তাহলে কি আগুনের ধ্বংস? শান্তি থাপা একটা জায়গার কথা বলেছিলেন, যেখানে একটা পুরনো চুল্লি ছিল, যেটা ব্রিটিশদের সময়কার নিদর্শন ধ্বংস করতে ব্যবহার করা হতো। চলো এখনই চলো। সঙ্গে ক্যামেরা নেব? না, সত্যের ছবি তোলা যায় না অর্ঘ্য, ওটা কেবল অনুভব করতে হয়। পাহাড়ের নিচে পুরনো চুল্লির ভগ্নাবশেষটা যেন ভুতুরে। চারিদিকে পোড়া কাঠের গন্ধ, কালো কয়লার ছিটে আর একটা অদ্ভুত শীতলতা। সমক নিচু হয়ে কিছু একটা তুলে নিল। এই দেখ, জ্বালানো নিদর্শনের কিছু একটা অংশ। এটা ব্রোঞ্জের। কিছু শিলালিপি জ্বললেও আংশিক সেটা পড়া যাচ্ছে। কেন পুরানো হলো এগুলো? কারণ কেউ চাইছিল এগুলো যাতে কোনোদিনও কারোর সামনে না আসে। খেয়াল কর, 3টে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নিচে একটা মোবাইল ফোনের সিম পাওয়া গেল। হ্যাঁ, এটা তো আধুনিক। কার ফোন? দেখতে হবে। তবে আমি জানি কে আমাদের সঙ্গে খোলাখুলি কথা বলেনি। বিকেলবেলা গুম্ফার কাছে তেবাকে ডেকে পাঠানো হলো। তেবা সামনে আসার পর সমক জিজ্ঞেস করল, তেবা, আমরা তোমার ফোন নম্বর পেয়েছি আগুনে পুড়ে যাওয়া সিমে। সেটা কিভাবে সেখানে গেল? আমি শুধু বার্তা দিতাম পাহাড়ের বাইরের লোকেদের কাছে, বিনিময়ে কিছু টাকা পেতাম। তুমি জানো ডক্টর লামা মারা গেছেন, আর ওটা খুন ছিল। আমরা কিন্তু তোমাকে... আমি খুন করিনি। আমি শুধু জানতাম উনি কিছু একটা মূর্তি নিয়ে কাজ করছেন, কিছু বাইরে পাঠাতে চাইছেন। তুমি কাকে ইনফরমেশন দিতে? মীরা, শান্তি নাকি বিনয়? আমি জানি না ওরা কে। ওরা শুধু রায় বলতো। আমি ভাবতাম কোনো গবেষণা সংস্থা, কিন্তু একবার গোপনে শুনেছিলাম ওরা কারো শাস্তির কথা বলছে। রাত বেশ গভীর হয়েছে। গুম্ফার বারান্দায় শান্তি থাপা নিজে এসে সমুখের পাশে বসলেন। আপনি আগুনের জায়গায় গিয়েছিলেন? গিয়েছিলাম, আর জানি ডক্টর লামা কিছু মূর্তি এবং পাণ্ডুলিপি লুকিয়ে ফেলেছিলেন। জানেন কে তাকে ভয় দেখাতো? সে একজন নয়, অনেকজন। দেবতা রায় কেউ না। এটা একটা মোহ, কিন্তু সেই মোহই মানুষকে দাস বানায়। দাস? তিনি দাস হয়েছিলেন লোভের, আর মৃত্যু তার প্রাপ্য ছিল। শান্তি থাপা উঠে চলে গেলেন। তাহলে তেবা পাচার চক্রের অংশ, ডক্টর লামা সেই চক্রে জড়িয়ে, আর শান্তি থাপা সব জানেন কিন্তু বলছেন না। আর মীরার ভূমিকা খুব জটিল। সে একজন প্ররোচক, একজন নির্দেশক, কিন্তু কোনো এক আগুন, মানসিক কিংবা আসল, ওকেও পোড়াচ্ছে। আর সেই আগুনের ছায়া, সেটাই হয়তো আমাদের পরবর্তী উত্তর খুঁজে দেবে। পাহাড়ের বাতাসে একটা ঘোলাটে গন্ধ, পুরনো ধূপ, ছেঁড়া কাপড় আর ভয়। সমক জানে সমস্ত কুয়াশার মধ্যে দিয়ে সত্যের রেখাটি এখন একটু একটু করে স্পষ্ট হচ্ছে। শুধু দরকার শেষ সুতোগুলোকে জোড়া লাগানো। গুম্ফার ভিতরে গভীর সন্ধে নেমেছে। সমক পাণ্ডুলিপি হাতে নিয়ে শান্তভাবে বসে আছে। অর্ঘ্য ব্যতিব্যস্ত হয়ে ঘরময় পায়চারি করছে। শান্তি থাপা
মাথা নিচু করে দরজার কাছে দাঁড়িয়ে। বিনয়বাবু চুপচাপ এক কোণে বসেছিলেন। দেবাও চোখ মেলে তাকাতে পারছে না কারো দিকে, চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ অর্ঘ্য ভরে উঠল, আর কত মিথ্যে শুনবো সুমকদা? দেবা যে তথ্য পাচার করছিল সেটা ধরা পড়ল। শান্তি থাপা চুপচাপ মূর্তি হারিয়ে যাওয়ার পরেও মুখ খোলেননি। আর এই বিনয়বাবু, উনি ছবি তুলে ব্ল্যাকমেইল করছিলেন ডক্টর লামাকে। এ কি কম? এই সব কিছুই দেবতা রায়ের ছায়ার নিচে ঘটেছে অর্ঘ্য। এখন সময় এসেছে নামটা খোলসা করার। দেবতা রায়, তিনি তো কিরাত জনজাতির পুরনো লোক দেবতা। পাহাড়ে তার নামে এখনো ভয়ে কাঁপে মানুষ। না থাপাজি, দেবতা রায় এখন আর লোক দেবতা নন। তিনি এখন একটা ছদ্মনাম, একটা কোড নেম। যেমন গ্যাংলর্ড শব্দটা একটা সময় ছিল মাফিয়ার ছায়া, সেই রকম এই নামটা ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মূর্তি পাচার চক্রের মাথার জন্য। কি বলছেন আপনি? দেবতা রায় একটা পাচার চক্র? তুমি না জেনেই কাজ করেছো দেবা। তুমি শুধু বার্তা পৌঁছেছ, অথচ জানোনি যে বার্তাটি পাঠাচ্ছ সেটা কেবল তথ্য নয়, এক একটা নিদর্শন, এক একটা চুরি। তবে কে এই ছায়া মানুষ, আর কেই বা এই দেবতা রায়? সমক ধীরে ধীরে তার ব্যাগ থেকে বার করল একটি পুড়তে পুড়তে বেঁচে যাওয়া ফিল্ম রিলের খণ্ড। প্রজেক্টরটা চালানো হলো। সবাই তাকিয়ে আছে প্রজেক্টরের দিকে। পর্দায় ভেসে ওঠে পুরনো এক দৃশ্য। ডক্টর কিরণ লামা একটা মুখোশ হাতে নিয়ে কারো হাতে তুলে দিচ্ছেন। ক্যামেরায় মুখটা স্পষ্ট নয়, কিন্তু শোনা যায় কেউ একজন বলছে, আগামী মাসে লস অ্যাঞ্জেলেসে শিপমেন্ট, বাকি 4টে মূর্তি সময় মতো পৌঁছানো চাই। ডক্টর লামা নিজের হাতে পাচার করছিলেন? আগে হ্যাঁ, আমি এই ভিডিওটা তুলেছিলাম, ব্ল্যাকমেল করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম ওকে থামাতে। দেখুন, আমার নিজের ভাইও এই চক্রের হাতেই মারা পড়েছে। আমি চাইনি যে ওরা আর কিছু চুরি করুক। বিনয়বাবু, আপনি একটা চুরি থামাতে আর একটা চুরির পথ বেছে নিয়েছিলেন। এই জন্যই বলেছিলাম, সত্য আর ন্যায় সবসময় এক নয়। আপনার অনুমান ঠিক। দেবতা রায় নামে পাহাড়ে যা নাম ছিল, এখন সেটি শুধু ব্যবসার এক ব্র্যান্ড। স্থানীয় বিশ্বাসকে ব্যবহার করা হয়েছে ভয় দেখিয়ে, মুখ বন্ধ রাখতে। আমাকে একজন লোক দিয়ে কাজ করানো হতো। সে কখনো সামনে আসেনি, শুধু বলে দিত লাল মুখোশকে পৌঁছে দাও। আমার জানা ছিল না আসল ব্যাপার। লাল মুখোশ লোজাং উৎসবের দেবতা, সেখান থেকে এসেছে এই ছদ্মনাম দেবতার রায়। একদিকে লৌকিকতার মুখোশ, আর একদিকে অপরাধের ছায়া। তাহলে এই দেবতা রাইয়ের পিছনে আছে আরো বড় কিছু, একজন নয়, একটা গোষ্ঠী। ঠিক তাই। আর এই চক্রের সামনে আসার একমাত্র উপায় হচ্ছে পুরনো মুখোশের নিচে থাকা আসল মুখগুলোকে চেনা। কিন্তু সমকদা, ডক্টর লামাকে কে খুন করলো? যদি সবাই শুধু দোষ স্বীকার করে, কেউ হত্যাকারী না হয়, তবে আসল খুনিটা কে? সে উত্তর আমরা খুঁজে পাবো অর্ঘ্য। কিন্তু খেয়াল রাখ, যে নিজেকে মুখোশের আড়ালে রাখে তার ছায়াই সবচেয়ে বিপজ্জনক। পাহাড়ে তখন সন্ধ্যের আঁচ। আকাশে লাল কমলা রঙের ছায়া পড়েছে বরফ ঢাকা চূড়ার গায়ে। লোসাং উৎসব শুরু হয়েছে। গুম্ফার বাইরে আগুনের কাঠ দিয়ে রাজ্যে দেবা। তার চারপাশে লেপচা, রাই, থামাং আর তামাং সম্প্রদায়ের মানুষজন। লাল মাটির মুখোশ পরে ঢাক বাজাচ্ছে, নাচছে। উৎসবে মেতে উঠেছে স্থানীয়রা। এ কি, এরা তো দেবতার মুখোশ পরে আগুনের চারদিকে ঘুরছে। সমকদা, এমন উৎসব কিন্তু আমি আগে কখনো দেখিনি। এই মুখোশগুলো ঠিক একটার মতোই, যেটা আমরা গুহার পিছনের বস্তির ঘরে পেয়েছিলাম, মনে আছে? লাল মুখোশ। হ্যাঁ, মনে আছে। আর মনে আছে ওটার পিছনে লেখা ছিল, অগ্নির ছায়া অনুসরণ করো। ঠিক সেই মুহূর্তেই একজন বয়স্ক সন্ন্যাসী মুখোশ পরে গুম্ফার দালানে উঠে আসেন। তার হাতে আগুনের তোপাধার। জনতা নতজানু হয়ে পড়ে। সন্ন্যাসী মন্ত্র পড়ছেন তিব্বতী ভাষায়। অর্ঘ্য, খেয়াল করেছিস ওই সন্ন্যাসীর পিছনের দরজাটায় তালা ছিল আগের দিন, এখন খোলা। মানে তুমি ভাবছো ভিতরে কিছু লুকানো? আমি নিশ্চিত। লোকজন উৎসবের উন্মাদনায় মেতে ওঠে। নাচ, আগুনের চারপাশে চক্রাকারে ঘোরা ধূপের গন্ধ। তার মধ্যেই সুযোগ নিয়ে সমক আর অর্ঘ্য পেছনে সেই দরজার দিকে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করতেই নাকে আসে পোড়া কাঠ আর পুরনো মাটি পাথরের গন্ধ। একটা পরিত্যক্ত চুল্লি,
সেই চুল্লির পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা মূর্তি, পোড়া কাগজ, কিছু কাঠের বাক্স, সব যেন তড়িঘড়ি করে ফেলে রাখা। অর্ঘ্য পা দিয়ে এক টুকরো পোড়া কাঠ সরিয়ে বলল, এটা তো কোনো পোড়া কাঠ না, এটা একটা মূর্তির মুখ। সমক এক টুকরো পোড়া পাণ্ডুলিপি হাতে তুলে নিয়ে বলল, এই দেখ, কিছু লেখা আছে, দেবনাগরী আর প্রাচীন লেপচা লিপিতে লেখা। এটাকে না জ্বালিয়ে কেউ লুকিয়ে রেখেছিল। আচ্ছা, তার মানে ডক্টর লামা এইসব নষ্ট করার আগে বুঝেছিলেন কেউ তাকে ধরতে পারে, অথবা তিনি নিজেই কাউকে কিছু দেখাতে চাইছিলেন। বুঝতে পারছো, এটা হয়তো কোনো রেকর্ড। কেউ এত কিছু শুধুমাত্র টাকা বা মূর্তির জন্য করে না, কোনো অন্তরাল নিশ্চয়ই রয়েছে। হঠাৎ বাইরে ভিড়ের মধ্যে চিৎকার শুরু হলো, আগুন! মঠের পিছনে আগুন! আগুন! সমকার অর্ঘ্য দৌড়ে বাইরে এসে দেখে একটা পরিত্যক্ত কাঠের মঠে আগুন লেগেছে। লোকজন আতঙ্কে ছুটছে, আর তার মধ্যেই লেবা তেপচা রক্তাক্ত মুখে দৌড়ে এসে বলল, কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি শুধু একটা জিনিস নিতে গিয়েছিলাম। কি জিনিস? ডক্টর লামার ডায়েরি, পাণ্ডুলিপি, যা উনি মঠের নিচে গোপন করে রেখেছিলেন। মানে যা কিছু প্রমাণ ছিল সব পোড়াতে চেয়েছে কেউ। আগুনের লেলিহান শিখা মঠের ছাদ গিলে নিচ্ছে। তার মধ্যেই হঠাৎ একটা কাগজ উড়ে আসে সমুখের পায়ের কাছে। আংশিক পোড়া, তবুও কিছু লেখা বোঝা যায়। আরে এই তো সেই কোড, সেই গোপন লিপি যা আমি দেবতা রায়ের মুখোশে পেয়েছিলাম। কিন্তু এটা এখানে কেন? কারো খুব ইচ্ছা ছিল এটা না জেনেই থাকুক সবাই। কেউ খুব মনোযোগ দিয়ে নাটকটা সাজিয়েছে। লোজাং উৎসব তো কেবল মুখোশের উৎসব নয়, এটা বিভ্রমেরও উৎসব। মঠের এক প্রান্তে দাঁড়িয়ে মীরা চুপচাপ আগুন দেখছিল। তার মুখে ভয় নয়, ছিল একটা অদ্ভুত প্রশান্তি। সমক ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপনি কি জানতেন এই আগুন লাগবে? আগুনের ছায়া সবকিছু ঢেকে দেয় সমকবাবু, কিন্তু ছায়া মানেই অন্ধকার নয়। মাঝে মাঝে সেখানে সত্যও লুকিয়ে থাকে। আপনি এত কিছু জানেন, অথচ কিছুই বললেন না। আমি শুধু চেয়েছিলাম আপনাকে পথ দেখাতে, কারণ আমি জানতাম আপনার মতো কেউই খুঁজে পেতে পারে যা আমি একা পারতাম না। মানে আপনি আগে থেকেই সব জানতেন? না না, সব নয়, কিন্তু যতটা জানতাম তা যথেষ্ট ছিল ছায়ার মধ্যে আগুন দেখতে শেখার জন্য। পেছনে উৎসবের গান, সামনে পুড়ে যাওয়া মঠ, অন্ধকারা লাল রঙের বিভ্রমে মিশে যায় পাহাড়ের রহস্য। সমকের হাতে পুড়ে যাওয়া পাণ্ডুলিপির ছেঁড়া অংশ, লেখা ছিল, যার মুখোশ নেই সেই আসল দেবতারাই। নেপালি গুম্ফার ধ্বংসস্তূপে এক বিষণ্ণ বিকেল। ঝলসে যাওয়া আকাশের নিচে খড়খড়ে বাতাস, আর চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। পুরনো গাছগুলোর পাতাও যেন চুপ করে শুনছে তিনটে কণ্ঠের স্বীকারোক্তি। গুম্ফার চূড়ার নিচে পাহাড়ে ঘেঁষে একটা পাথরের উঠোনে দাঁড়িয়ে সমক, অর্ঘ্য, বিনয়, শান্তি থাপা আর তেবা। দূরে মীরা দাঁড়িয়ে রয়েছে, যেন শূন্যে তাকিয়ে কিছু ভাবছে। সমক বলল, 3টে প্রশ্ন আছে, একটা করে সবার কাছে। সময় এসেছে মুখ খোলার। প্রথমে সে তাকায় শান্তি থাপার দিকে। শান্তির মুখে আতঙ্ক আর ক্লান্তি মেশানো দৃষ্টিতে দৃঢ়তা, কিন্তু লুকোচুরি নেই তার। আপনি দেবতার রায়ের কিংবদন্তি নিয়ে তো বছরের পর বছর ধরে গবেষণা করছেন, তবু আপনি জানলেন না যে ওটা একটা পাচার চক্রের মুখোশ মাত্র? জানতাম, তবে সবটা না। আমি কেবল সন্দেহ করতাম। ডক্টর লামার সঙ্গে কাজ করতে গিয়ে বুঝি উনি কেবল পুরাতত্ত্ব খোঁজেন না, ওনার এনকোয়ারি আরও গভীর, আরও ডেঞ্জারাস। গাইড হওয়ার মানে এই নয় যে মানুষ মেরে ফেলবেন আর চুপ করে থাকবেন। আমি খুন করিনি। আমি শুধু জানতাম কারা আসছে, কারা চলে যাচ্ছে। আমি কখনো বাধা দিইনি, তবে সাহায্যও করিনি। আমি শুধু ভয় পেতাম। তুমি সেই রাতে গুম্ফার নিচে কে ছিল দেখেছিলে? হ্যাঁ, তবে সে আমি নই। আমি গুম্ফার পিছনের রাস্তা দিয়ে পালিয়েছিলাম। আমি জানি কে গিয়েছিল ভেতরে।
কিন্তু বলার সাহস পাইনি। বিনয় গিয়েছিল। সবার দৃষ্টি ঘুরে যায় বিনয় সরকারের দিকে। বিনয় চোখ থেকে চশমাটা খুলে ধীরে ধীরে পকেটে রাখেন, মুখে এক রাশ ক্লান্তি। সমক আবার বলে, আপনি তো আবার ব্ল্যাকমেল করে টাকাও চেয়েছিলেন। ডকুমেন্টারি বানাবার নাম করে ভিডিও করে যে টাকা চায় সে কিন্তু খুনও করতে পারে। দেখুন, আমি কিন্তু কিছুই লুকোইনি। আমি সত্যিই একজন সাংবাদিক। হ্যাঁ, অভাব আমারও ছিল। কাজের জন্যই ছদ্ম পেশায় পরিচয় দিতে হয়েছিল। ডক্টর লামার ভিডিওতে দেখবেন উনি কিছু পাচারের দলের সঙ্গে দেখাও করেছিলেন। দেখুন, আমি ভেবেছিলাম বড় একটা এক্সপোজ করে ফেলবো, মিডিয়ার হেডলাইন হবে একটা, ডক্টর লামার মুখোশ খুলে গেল। কিন্তু উনি বুঝে ফেললেন শেষ পর্যন্ত। আমাকে ডেকে কি করলেন জানেন? হুমকি দিলেন আমাকে ডেকে। তো সেজন্যই কি খুনটা করলেন? না 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 না, আমি খুনটা করিনি। আমি গিয়েছিলাম ডকুমেন্টারি ফাইলটা চুরি করতে। ওই রাতে গুম্ফার গোপন চেম্বারে প্রবেশ করেছিলাম, কিন্তু তখনও ডক্টর লামা জীবিত ছিলেন। দেখুন, আমার 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 একটু ভয় লেগেছিল, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। আর পরদিন শুনি যে উনি নাকি মারা গেছেন। এবার তোমার পালাতে বা। তুমি বাইরের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলে, কি পাচার করছিলে? আমি গরিব। আমার পরিবার পাহাড়ের নিচে একটা ছোট্ট গ্রামে থাকে। আমার মা অসুস্থ। বাইরের লোকেরা আমাকে টাকা দিল, আর আমি শুধু দু একটা নিদর্শন তাদের জন্য সরিয়ে রাখতাম। আমি জানতাম না এত বড় কিছু হচ্ছে, কিন্তু এক রাতে দেখলাম ডক্টর লামা নিজে একটা প্রাচীন মূর্তি আগুনে পুড়িয়ে ফেলেছে। সবাই নিজেদের মতো করে দোষ স্বীকার করলেন, কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটা তাহলে বাঁধল কে? কে খুন করলো ডক্টর লামাকে? আবার নিস্তব্ধতা। পাহাড়ের হাওয়া যেন থেমে গেছে। কেউ কোনো উত্তর দেয় না। হঠাৎ মীরা ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি বলি, কেউ খুন করেনি ডক্টর লামাকে। তিনি নিজেই সবকিছু ধ্বংস করে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। অ্যাবসার্ড! ওনার শরীরে আঘাতের চিহ্ন ছিল। সেসব চিহ্ন প্রতিরোধের। শেষ মুহূর্তে উনি প্রতিরোধ করেছিলেন, তবে তার বিরুদ্ধে নয়, নিজেরই অপরাধ বোধের বিরুদ্ধে। ডক্টর লামা জানতেন যে উনি যদি ধরা পড়েন, যদি তার বানানো মিথ ভেঙে পড়ে, তাহলে কেবল ওর নাম নয়, পুরো অঞ্চল কালিমায় ঢেকে যাবে। আপনি নিশ্চিত উনি নিজেই? না, কিন্তু আমি চাই এটাই আপনি বিশ্বাস করুন, আর এই কাহিনী অসমাপ্ত রেখে বিদায় নিন। সমকের চোখে এক কঠিন দৃষ্টি। সে যেন সবকিছু বুঝতে পারছে। একটা পর্দা উঠেছে, কিন্তু সত্য এখনো অন্য কোথাও লুকিয়ে। তবে সত্য বলুন বা মিথ্যা, এই কনফেশন আমাদের শেষ নয়। পাহাড়ে সূর্য ঢলে পড়েছে। গুম্ফার ছায়া আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। সমক তাকিয়ে থাকে মীরার দিকে। মীরা পিছনে ঘুরে হাঁটতে থাকেন, যেন পরবর্তী খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। তিস্তা নদীর শব্দ শুনলে মনে হয় কারো কান্না যেন। অর্ঘ্য বারান্দায় দাঁড়িয়ে, হাতে কফির কাপ। সমক একটু অস্থির পায়ে ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। দেওয়ালে বিনয়ের ফেলে দেওয়া পুরনো ম্যাপ ঝোলানো, পাশে পেন ড্রাইভ, কিছু রিপোর্ট আর একটা অপাঠ্য চোখ, মীরার ছবি। তোমার কি মনে হয় আমরা এখনো একটা খেলায় আছি? খেলায় তো আছেই অর্ঘ্য, আর খেলাটাকে চালাচ্ছে সেটা নিয়েই আজ একটু আলোকপাত করা যাক। সমক টেবিলের উপর থেকে একটা খাতা তুলে নিয়ে বলে, এই নোটবুকটা দেখ, ডক্টর কিরণ লামার নিজের হাতে লেখা। শেষ পাতায় কি লেখা আছে জানিস? মীরার নাম? না, ওখানে লেখা, বিশ্বাসহীনতায় যদি সত্য খোঁজো তবে প্রতারণাই তোমার পাথেয়। সমক ফোল্ডারগুলো খুলে কাগজগুলো দেখতে থাকে। একটাই দেখা যাচ্ছে মীরার আসল নাম, জন্মস্থান এবং ডক্টর লামার সঙ্গে সম্পর্কের বিশ্লেষণ। অন্যদিকে বিনয় রিপোর্টের একটা ফাঁস করা খসড়া, সেখানে লেখা মীরার পরিচয় সন্দেহজনক। সে অনুসন্ধানে আসে না, চালিত করে। ঠিক সে সময় দরজায় নক করেন মীরা দেবী। কেমন যেন ক্লান্ত, মৃদু হেসে বলেন, কিছুই অভিনয় নয় সমকবাবু, এটা একটা নাটক ছিল, যার মঞ্চে আপনি নিজেও এক চরিত্র। আপনার প্লটটাই তো আমাদের তদন্তকে চালিত করেছে মিসেস লামা। ভুল করছিস। উনি কিরণ লামার স্ত্রী নন অর্ঘ্য। কিরণ লামার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। তুমি নিশ্চিত তো?
মীরা দেবী যদি সত্যি ওর স্ত্রী না হন, তাহলেই তো সব মিলতে শুরু করে অর্ঘ্য। তখনই তো কেসটা খুন থেকে অভিনয়ের দিকে বাঁক নেয়। অভিনয় নয় সমকবাবু, অভিনয় নয়, এটা একটা পরিকল্পনা। প্রতিটা পাথর আমি সাজিয়েছিলাম আপনাদের যাতে একটা পথেই হাঁটতে হয়, অন্য পথই দেখাইনি, দেখতেও দিইনি। আপনি আপনি ডক্টর কিরণ লামার স্ত্রী না? তাহলে কে আপনি? কে আবার? কিরণ লামার শিষ্যা? ডক্টর লামা আমার গুরু ছিলেন না, শিকার ছিলেন। আমি ছিলাম তার এক সময়ের ছাত্রী সিকিম ইউনিভার্সিটিতে। আমার বাবা ডক্টর নিমা ডরজি ছিলেন তার সহগবেষক। এই নামটা হয়তো অপরিচিত, কিন্তু সমীরণ লেপচা নামটা নিশ্চয়ই চেনা লাগবে। যার মৃত্যু হয়েছিল এক রহস্যময় দুর্ঘটনায়, পাহাড় থেকে পড়ে গিয়ে। সেটা দুর্ঘটনা ছিল না। কিরণ লামা আমার বাবার গবেষণা চুরি করেছিলেন। তারপর পাহাড়ি ট্রিপে ধাক্কা দিয়ে ফেলে দেন বাবাকে। সেজন্য আপনি প্রতিশোধ নিতে চাইলেন? আপনার চাই সত্য আর আমার চাই ন্যায়, দুটোই কিন্তু দুজনে পেয়ে গেছি, ইজন্ট ইট? ওনার স্ত্রী সেজে আমাদের কাছে কেন এলেন? আমি জানতাম কেউ আমাকে বিশ্বাস করবে না, আর আমিও জানতাম আইন দিয়ে কিরণ লামার মতো মানুষকে ধরা যাবে না। উনি ছিলেন পুরস্কার প্রাপ্ত, পত্রিকায় নাম ছাপা হয়, বিদেশে লেকচার দেন। তাই আপনি নিজের পরিচয় গোপন রেখে তদন্তের ধারা নিজের মতো চালাতে চাইলেন, আর আমাকে ব্যবহার করলেন, তাই তো? আপনিও তো খেলার এক চরিত্র সমকবাবু, আমার সাজানো দাবার ঘুঁটি। সত্যি বলি, আপনি না আমার প্রিয়তম প্রতিপক্ষ ছিলেন। খুনটা তাহলে আপনিই করেছেন? বিশ্বাস করুন, আমি চাইনি ও মরুক, চাইনি ও বাঁচুকও। আমি চেয়েছিলাম ও যেন বোঝে ভয় কাকে বলে, যেন জানে মেয়েরা শুধু চোখে জল রাখে না, মাথায় আগুনও রাখতে পারে। আমার কাজ শেষ। আপনি এখন চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারেন। নিজেকে পুলিশের হাতে তুলে দেবেন? আমার শর্তে, কারণ আমি চেয়েছিলাম একটা কাহিনী শেষ করতে, আর সেটা আজ শেষ হলো। মীরা ধীরে ধীরে হেঁটে যায় পাহাড়ের পিছনের দিকে। সঙ্গী হয় এক স্থানীয় পুলিশের জিপ। পুলিশের কাছে আত্মসমর্পণ করে মীরা। শেষ হয়ে গেল না কেসটা? খুনি ধরা পড়ল, সব ক্লু পাওয়া গেল, কিন্তু কিছু একটা যেন বাকি থেকে গেল না? কেস শেষ? না রে অর্ঘ্য, কেস শেষ নয়। কেসের ফাইল হয়তো বন্ধ হবে, কিন্তু সত্যের কুয়াশা ওটা এখনো ঘোরে এই পাহাড়ের নিচে।